যাই হোক, আগেই যা বললাম যে কম্প্রিহেনশন তাহলে কমন টপিক, সমস্ত পরীক্ষাতেই করতে হচ্ছে। তাহলে আগের দিন যে কম্প্রিহেনশন তোমাদেরকে করানো হয়েছিল, এইখানে আরেকটু ডিটেলস ভাবে লেখা আছে যে কম্প্রিহেনশন কি এবং তোমরা কিভাবে করবে ইত্যাদি, এগুলো সব কটা আগের দিন বোঝানো হয়েছিল। এখানে একটা কম্প্রিহেনশনের প্র্যাকটিস সেট রয়েছে যেখানে 10টা কম্প্রিহেনশন আছে এবং উপরে লেখা আছে দেখো বেসিক লেভেল। এরপরে আবার একটা প্র্যাকটিস সেট দেবো, সেখানে লেখা থাকবে অ্যাডভান্স লেভেল। তাহলে কি বেসিক লেভেল আর অ্যাডভান্স লেভেলের মধ্যে তফাৎ? এই যে কম্প্রিহেনশনগুলো দেখতে পাচ্ছ, মূলত এটা আমারই একটা বই, পারুল প্রকাশনের একটা বই আছে, সেটা হচ্ছে গিয়ে টেটের বই। তো সেই বইয়েরই কিছুটা মানে কয়েকটা কম্প্রিহেনশন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। এই কম্প্রিহেনশনের প্র্যাকটিস 1 2 3 বলে তো লেখাই আছে, দেখতে পাচ্ছ। এগুলো বেশিরভাগই সিটেটে যে প্রশ্ন এসেছিল বিগত বছরে সেখানের অনুকরণে প্রশ্ন করা হয়েছে। যেহেতু যখন এই বইটা বেরিয়েছিল তখন পশ্চিমবঙ্গে মাত্র দুটো টেট, তিনটে টেট হয়েছিল, তো তার ফলে সিটেটের অনেকগুলো প্রশ্নপত্র এখানে তোমাদের প্র্যাকটিস হিসেবে দেওয়া হয়েছে। এটাকে বেসিক কেন বলা হচ্ছে, তার কারণ এখানে দেখো অনেকগুলো কঠিন কঠিন শব্দের বাংলা লিখে দেওয়া আছে এখানে। তো তোমাদের বেসিক মানে প্রাইমারিলি যারা করছো, আমি ধরে নিচ্ছি যে সবাই ইংলিশে খুব দুর্বল, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয়, সেই জন্য এখানে বাংলা অনেক ক্ষেত্রে করে দেওয়া আছে। অ্যাডভান্স লেভেলের কম্প্রিহেনশনগুলো অনেক বেশি কঠিন, অনেক বেশি জটিল, অনেক বেশি বড়, এবং সেখানে কোনো বাংলার বিষয় নেই। আর অরিজিনাল পরীক্ষাতেও তো কোনো বাংলা বিষয় লেখা থাকবে না। এটা কেবল তোমাদের প্র্যাকটিস এবং তোমরা যাতে বেশিরভাগ প্রশ্ন উত্তর সঠিক করতে পারো, কনফিডেন্স লেভেল গ্রো হয়, সেই জন্য এখানে বাংলায় কিছুটা হেল্প বা কিছু কঠিন শব্দের মানে এখানে লিখে দেওয়া আছে। তার মানে এখান থেকে কি করবে, টোটাল 10টা কম্প্রিহেনশন আছে, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে দুটো করে কম্প্রিহেনশন আছে, উল্টো করে উত্তরপত্র দিয়ে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, যাতে সহজে চোখে না পড়ে এবং যাতে তোমার প্র্যাকটিসটা জোরদার হয়, সেই জন্য এখানে একটা ওএমআর শিটও দিয়ে দেওয়া আছে। তো তোমরা যেটা করতে পারো, এই প্র্যাকটিস সেটের 25টা পেজ আছে, এটা একটু প্রিন্ট আউট করে নিতে পারো। প্রিন্ট আউট করে যদি এইখানেই তুমি ওএমআর শিটে একেবারে গোল করে ফেলো, তাহলে তোমার একসঙ্গে ওএমআর শিটের প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাবে। তবে করার সময় একটুখানি খেয়াল রাখতে হবে যে আমি কম্প্রিহেনশন করতে গেলে আমার টোটাল 15 নম্বর দেবে পরীক্ষার সময় কম্প্রিহেনশনে, এবং এখানে প্রত্যেকটা কম্প্রিহেনশনেই 15 নম্বর আছে। দেখো 15টা করে কোশ্চেন আছে, তার মানে 15 নম্বর আছে। আর কম্প্রিহেনশন প্রত্যেকটাতেই আছে দুটো করে, দেখো পার্ট 1 পার্ট 2, প্যাসেজ 1 প্যাসেজ 2 বলে লেখা আছে। এবং এটা বেসিক লেভেল, বেসিক মানে একটু সহজ কম্প্রিহেনশন আছে এবং বাংলা মানে দিয়ে দেওয়া আছে। এই প্রত্যেকটা করার ক্ষেত্রে তুমি 15 মিনিট তোমার পাওয়া উচিত পক্ষান্তরে, কিন্তু 15 মিনিটে হবে না, এটা সবাই জানে। তাহলে তুমি 20 থেকে 25 মিনিট করে সময় নিতে পারো। অর্থাৎ কম্প্রিহেনশন এখানে 10টা দেওয়া আছে, তুমি যদি 20 বা 25 মিনিট করে সময় নাও, একদিনে দুটো করে করো না, তাতেও অসুবিধা নেই, কিন্তু এই টাইমটা একটুখানি মেনশন করে করতে হবে, মানে ঘড়ি ধরে ধরে করতে হবে। কেউ হয়তো কম্প্রিহেনশনে 15তে 14টা ঠিক করলো, কিন্তু সে সময় লাগিয়েছে 1 ঘন্টা, তাহলে কিন্তু ওই ধরনের কম্প্রিহেনশন করে কোনো লাভ নেই, মানে তোমার কোনো প্র্যাকটিস ওতে হয়নি। কারণ তুমি 1 ঘন্টা ধরে কম্প্রিহেনশন করেছো মানে এমনিতেই টেট পাস করতে পারবে না তুমি। কাজে সেই জায়গা থেকে তুমি কত মিনিট নিচ্ছ, 20 থেকে 25 মিনিট, এবং যত বেশি প্র্যাকটিস হবে তত সময়টা কমাতে হবে তোমাকে। অর্থাৎ প্রথম 5টা বা 10টা 20 মিনিট বা 25 মিনিটে করলে, পরে গিয়ে সেটা 16 17 18 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কারণ এখানে 15 নম্বর আছে, মানে 15 মিনিট দেওয়ার কথা নিয়ম অনুসারে। কিন্তু তুমি যেহেতু প্রথম প্রথম করছো, তাই একটু সময় বেশি লাগবে, এটা আমিও জানি, তুমিও জানো। আমি যেটুকু বললাম তার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? সবাই শুনতে পেয়েছো? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। সবাই শোনা যাচ্ছে? না একটুখানি স্যার। রেসপন্স করতে হবে। হ্যাঁ না স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার একটা নতুন অ্যাপস দিয়েছেন স্যার, ওই ওটা অ্যাপসটা অ্যাপ কি নিয়ে স্যার পরে কথা বুঝতে হবে, পারছি আগে না। একটা পড়ার বিষয় বলি। অ্যাপ নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, যদি অসুবিধা থাকে আমাকে ফোন করে নেবে ক্লাসের পরে। ওকে। এইটুখানি কম্প্রিহেনশনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কারো? নেই, তাই তো? না না কোনো স্যার। সমস্যা নেই। সব আচ্ছা, ঠিক আছে। এখানে 10টা কম্প্রিহেনশন আছে, প্রতিদিন দুটো করে তুমি করো, দুটো করে প্রত্যেকে করে ফেলো। দুটো করে করলেও মানে অনেকটাই এগিয়ে যাবে। তো এই কম্প্রিহেনশনগুলো তোমাকে নেক্সট ক্লাসের মধ্যে, মানে নেক্সট দিনের মধ্যে তোমাকে কি করতে হবে, শেষ করে ফেলতে হবে। তোমরা যদি নেক্সট ক্লাসের মধ্যে কম্প্রিহেনশনগুলো সবকটা করে ফেলতে পারো, তাহলে আমি তোমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কম্প্রিহেনশন প্র্যাকটিস সেট তোমাদেরকে আমি দিতে পারবো। এটা ছিল বেসিক, এরপর আমরা চলে আসবো অ্যাডভান্স লেভেলে। তাহলে কম্প্রিহেনশনের এই 10টাই আছে বোধহয়, আমি দেখে নিচ্ছি একবার।
হ্যাঁ স্যার হ্যাঁ 10টা 10টাই আছে। আছে। তাহলে এই 10টা প্র্যাকটিস সেটে এই করে ফেলো এবং প্রিন্ট আউট করে তারপরেই এখানে একসঙ্গে প্র্যাকটিস করে ফেলো। এবার আসি আজকের পড়ার বিষয়ের মধ্যে। আমরা আজকে পেডাগোগির আরেকটি টপিক পড়াবো। এটা পেডাগোগির 3 নম্বর টপিক। এই যে সিলেবাস তোমাদের চোখের সামনে, আমি প্রত্যেকদিন সিলেবাস ধরে ধরেই পড়াচ্ছি তোমাদেরকে এবং বলেছি যে সিলেবাস যেরকম ভাবে আছে আমি সেরকম ভাবেই তোমাদেরকে পড়াবো। তো আমরা ইতিমধ্যে প্রথম দুটো ক্লাস পড়িয়ে ফেলেছি। একটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনস, দ্বিতীয় ক্লাস হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং তার সঙ্গে কম্প্রিহেনশনের একটি ক্লাস হয়েছে, আরও ক্লাস হতে থাকবে কম্প্রিহেনশনের। তাহলে টোটাল 3টে ক্লাস হয়েছে। আজকে 4 নম্বর ক্লাস, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। এই টপিকটা পড়াবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর টপিক সিলেবাসে যেভাবে দিয়েছে সেভাবে সেরকম অনুসারে 3 নম্বর টপিক। তাহলে আজকের এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং প্রতি বছরই প্রায় প্রশ্ন এখান থেকে থাকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সব টপিককে আমি বলি গুরুত্বপূর্ণ টপিক, তোমরাও ভাবো যে স্যার তো সব টপিকই গুরুত্বপূর্ণ বলে। এটার বিষয় হচ্ছে টেটের প্রশ্নপত্র যদি খুব ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে যে প্রশ্নপত্রে কম্প্রিহেনশন থেকে তো 15 নম্বর থাকেই থাকে, বাকি অংশ থেকে প্রত্যেকটা টপিক থেকেই একটা করে কোশ্চেন করার একটা প্রবণতা আছে যারা কোশ্চেন সেটার। টোটাল এখানে 13টা টপিক আছে। এই 13টা টপিক থেকে 13টা প্রশ্ন করলে 13 নম্বর, আর কিছু টপিক আছে সেখান থেকে হয়তো কোনো কোনো বছর দুটো প্রশ্ন করে ফেলেছে, তাহলে এরকমভাবে 15 নম্বর ওরা মোটামুটি একটু মেনটেন করে। আর এখন তো আর সেই নিয়মটাই নেই যে 15 নম্বর পেডাগোগি থেকে দিতে হবে, ফলে তাও ওরা মোটামুটিভাবে সব টপিক থেকেই প্রশ্ন থাকে। কোনো কোনো ইয়ারে একটা দুটো টপিক হয়তো বাদ যায় যেখান থেকে প্রশ্ন ওরা করে না। তাহলে দেখো আজকের যে টপিক আমরা আলোচনা করব সেখানের মূল বিষয় হচ্ছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ টুল। সবার প্রথমে টপিকটার নামটা একটু ভালো করে বুঝতে হবে। তাহলে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং মানে আমাদের যে স্কিল রয়েছে 4টে স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এর মধ্যে লিসনিং অ্যান্ড স্পিকিং, শোনা এবং বলা, এই দুটোর যে ভূমিকা একটা শিশুর ক্ষেত্রে, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে ভাষার যে কার্যকারিতা, এর ক্ষেত্রে লিসনিং এবং স্পিকিং এর ভূমিকা কি, এবং বাচ্চারা বা শিশুরা এটাকে কিভাবে একটা টুল হিসাবে ইউজ করে। টুল মানে এখানে কোনো একটা যন্ত্র তো নয়, টুল মানে হচ্ছে এখানে একটা বিশেষ ক্ষমতা বা একটা দক্ষতা। তাহলে লিসনিং এবং স্পিকিংকে একটা বিশেষ দক্ষতা বা একটা ক্ষমতা হিসেবে বাচ্চারা কিভাবে ইউজ করতে পারে এবং এই দুটোর ভূমিকা কি শিশুর উপরে, এইটা হচ্ছে মূল বিষয়। এবং এই সঙ্গে সঙ্গে যেহেতু তোমরা টিচার, কি করে এই লিসনিং এবং স্পিকিং এর যে বিষয়টা সেটাকে আরো এনহ্যান্স করা যায়, শিশুদের ক্ষেত্রে আরো ভালোভাবে ইউজফুল করা যায়, সেটাও তোমাদেরকে শিখতে হবে বা জানতে হবে অ্যাজ এ টিচার হিসাবে। তাহলে দেখো বলেছে রোল অফ লিসনিং, আমরা এখানে পার্ট পার্ট করে পড়বো এবং নোটটা তো সেরকম ভাবেই বানানো হয়েছে, করা হয়েছে। সবার প্রথমে আমরা লিসনিং সম্পর্কে জানবো। তো রোল অফ লিসনিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের ফাংশন হিসেবে লিসনিং এর ভূমিকা কি আছে। ইন দ্য টিচিং লার্নিং প্রসেস অফ ইংলিশ, দ্য মেইন স্কিলস আর লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এটা আমরা সবাই জানি যে ইংলিশের ক্ষেত্রে বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই লিসনিং, রাইটিং, রিডিং এবং লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং এই 4টে স্কিলেরই ভূমিকা রয়েছে। লিসনিং কামস ফার্স্ট, এই 4টের মধ্যে সর্বপ্রথম যে স্কিলটা আসে মানব শিশুর ক্ষেত্রে, 4টে স্কিলের মধ্যে সর্বপ্রথম যে স্কিলটা আসে সেটা হচ্ছে কি লিসনিং। লিসনিং সর্বপ্রথম একটি শিশু করতে পারে, বা লিসনিং যদি সম্পূর্ণ হয়, ভালোভাবে সম্পূর্ণ হয়, তাহলেই তার স্পিকিং আসবে বা স্পিকিং বলার যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে। এটা তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে যে সমস্ত শিশুরা শুনতে পায় না সে সমস্ত শিশুরা কথাও বলতে পারে না, কারণ যদি শুনতেই না পায় তাহলে তার মধ্যে ভাষার বিকাশ ঘটেনি, কোনো রকমের শব্দের যে অনুভূতি সেটা তৈরি হয়নি, তার ফলে সে শুনতেও মানে বলতেও পারবে না। শুনতে পায়নি মানে বলতে না পারার সম্ভাবনা একদম 100% প্রায়। তাহলে এফেক্টিভ লিসনিং মিনস হিয়ারিং হোয়াট সামওয়ান ইজ সেইং।
তাহলে সর্বপ্রথম বলেছে যদি লিসনিং কি বা এফেক্টিভ লিসনিং বলতে কি বোঝায়, এটা বলতে গেলে বোঝাবে যে ভালোভাবে শোনা, কেউ বলছে সেটা যদি সুন্দরভাবে শুনতে পারো, এবং শুনতে পারলেই হবে না, তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। যে বলে দিয়েছে কি কোনো ব্যক্তি কিছু বলছে সেটা শুনবে এবং সেটা যদি তুমি বুঝতে পারো, বোধগম্যতা তোমার যদি আসে, and their perspective and providing a thoughtful appropriate response। কেউ কিছু বলছে সেইটা তুমি শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো, এবং সেই বুঝতে পেরে তার সে যেটা বলেছে সেই তার পরিপ্রেক্ষিতে কিছু রেসপন্স যদি তুমি করতে পারো, তোমার যদি থট প্রসেস সেই রেসপন্সটা তৈরি করতে পারে, তবেই আমরা সেটাকে সাকসেসফুল লিসনিং বলে থাকি। অনেক ক্ষেত্রে বাসে বা ট্রেনে চলতে গিয়ে অন্য কারো কোনো শব্দ তুমি শুনতে পাও কিন্তু হয়তো বুঝতে পারলে না, এটাকে কোনো লিসনিং, সাকসেসফুল লিসনিং বলা চলবে না। লিসনিং তখনই হবে যখন তুমি শুনবে, বুঝতে পারবে, এবং সেই শোনার পরিপ্রেক্ষিতে তোমার যে থট প্রসেস, তোমার যে চিন্তন শক্তি, সেটা তোমাকে তার সে যেই কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে তোমার মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি করবে। যদি এটা না হয় তাহলে সেক্ষেত্রে সঠিকভাবে লিসনিং হয়েছে বলে বলা যাবে না। এইটুখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? একটু রেসপন্স করতে হবে, নোটটা বেশ বড়, না একটু স্যার তাড়াতাড়ি পড়াতে হবে। হ্যাঁ, রেসপন্স ঠিক করতে হবে, আছে কথা স্যার। বলতে হবে। হ্যাঁ, যার যেখানে অসুবিধা আছে ডিরেক্টলি বলবে বা কথা বলতে হবে। এবার আছে ফিচার্স অফ লিসনিং, মানে লিসনিং এর বৈশিষ্ট্য কি কি। নাম্বার 1 বলছে লিসনিং কামস ফার্স্ট ইন দ্য ন্যাচুরাল ওয়ে অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফর্ম অফ ফাউন্ডেশন ফর কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। কোনো নতুন একটা ভাষা শেখার ক্ষেত্রে সর্বপ্রথম যে স্কিলটা আসে সেই স্কিলটার নাম হচ্ছে কি লিসনিং, অর্থাৎ লিসনিং সর্বপ্রথম আসবে। লিসনিং ইজ রিসিপটিভ বা রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ থট দ্য ইয়ার্স। এটা একটুখানি মাথায় রাখো। আমাদের যে 4টে স্কিল রয়েছে, এই যে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টে স্কিলের মধ্যে দুটো স্কিলকে আমরা বলি হচ্ছে কি রিসেপটিভ স্কিল। রিসেপটিভ মানে গ্রহণ করব, আর দুটোকে বলি আমরা প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল কাকে কাকে বলি? এই যে লিসনিং, শোনা, রিসেপ্ট মানে কি অন্যের কাছ থেকে শুনে তুমি গ্রহণ করেছো। আর হচ্ছে কি রিডিং, রিডিং মানে অন্য লোক বই লিখেছে, তার মাথা থেকে বেরিয়েছে যে সমস্ত বক্তব্য সেটা দিয়ে বই লিখেছে, সেইটা পড়ে তুমি জ্ঞান অর্জন করছো, এটাও তুমি রিসিভ করছো। তাহলে লিসনিং এবং রিডিং হচ্ছে রিসিপটিভ স্কিল। আর স্পিকিং, স্পিকিং মানে বলা, কিছু করছো তুমি, অর্থাৎ তুমি নিজের মধ্যে থেকে কিছু প্রোডাক্ট প্রডিউস করছো এইটাকে। এবং রাইটিং, রাইটিং মানেও লেখা, লেখাও মানে নিজের মধ্য থেকে কিছু একটা লিখছো। এই দুটোকে বলা হয় প্রোডাক্টিভ স্কিলস। এটা অনেক সময় অনেক প্রশ্ন আসে, 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা দিয়ে দেবে হচ্ছে কি ধরো প্রোডাক্টিভ স্কিল, তো 4টের মধ্যে সেটাকে খুঁজে বের করতে হবে কোনটা। তাহলে এটা মনে রাখো, তাহলেই পেরে যাবে। লিসনিং এবং রিডিং হচ্ছে গিয়ে রিসিপটিভ স্কিল, এর মাধ্যমে আমরা অন্য মানুষের চিন্তনকে গ্রহণ করি। অন্য মানুষের কথাবার্তাকে শুনছি মানে কি অন্য মানুষের যে চিন্তাধারা, অন্য মানুষ যেটা বলতে চাইছে সেটাকে আমরা গ্রহণ করি। রিডিং এর ক্ষেত্রেও তাই, অন্য মানুষ একটা কিছু ভেবে বই লিখেছে, অন্য মানুষ তার প্রেমিকাকে ভেবে প্রেমের কবিতা লিখেছে, অন্য মানুষ রবীন্দ্রনাথ তার কারো একজনের কথা ভেবে শেষের কবিতা লিখেছে, অথচ সেইটা তুমি পড়ছো। রবীন্দ্রনাথ তার পার্সোনাল লাইফের কোনো একটা আঘাত পেয়ে সে একটা দুঃখের গান লিখেছে, বা তার মধ্যে অনেক অসম্ভব প্রেম জাগ্রত হয়েছে বলে সে প্রেমের গান লিখেছে। তুমি সেটা শুনছো, তার মানে তুমি কি করছো, তুমি কিছু রিসিভ করছো তার কাছ থেকে। এবার তোমার মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পেতেই পারো, যে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছে তোমার লাইফেও হয়তো তুমি ভাবতে পারো যে আমার জীবনেও তো এটা ঘটেছে, কারণ তুমিও মানুষ, সেও মানুষ, এবং কোথাও গিয়ে একটা সেই মিল তো অবশ্যই খুঁজে পাও। তার জন্যই বিরহেও রবীন্দ্রনাথ রয়েছে, প্রেমেও রয়েছে, দুঃখেও রয়েছে, আনন্দেও রয়েছে, সব জায়গায় রয়েছে, কারণ মানব জীবনের যে আঙ্গিকগুলো রয়েছে প্রত্যেকটা আঙ্গিক নিয়েই তিনি খুব মনস্তত্ত্বের দিক থেকে খুব ডিপলি সেটাকে চিন্তা করেছেন, এবং তিনি যে চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন সেটা অনেক হাই। তাহলে এই যখন তার গান শুনছো বা যখন তার পড়া কিছু একটা পড়ছো, তার মানে তুমি তার কাছ থেকে রিসিভ করছো, তার চিন্তনটাকে গ্রহণ করছো। তার মানে আমি কি বলতে চাইলাম এত কথার মাধ্যমে? আমি বলতে চাইতাম যে লিসনিং এবং রিডিং এই দুটোই হচ্ছে রিসেপটিভ স্কিল, আর স্পিকিং এবং রাইটিং এই দুটোই হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যেটা তুমি নিজে তৈরি করো। তাহলে এখানে যে লিসনিংটা কি ধরনের স্কিল, এখানে বলে দিচ্ছে রিসেপটিভ বা রিসিভ করি কোনো কিছু, সেই জন্য রিসেপটিভ স্কিল। পরের পয়েন্ট বলছি ইট ইজ অ্যান oral input
হুইচ ইনভলভস আ সেন্ডার অ্যান্ড মেসেঞ্জার অ্যান্ড রিসিভার। এই লিসনিং এর ক্ষেত্রে একটা সেন্ডার দরকার হয়, সেন্ডার মানে যে কথা বলেছে তাকে দরকার হবে, এবং একটা রিসিভার দরকার হবে, রিসিভার মানে তুমি কিছু একটা গ্রহণ করছো। আর কি হবে, মেসেজ দরকার হবে, মেসেজ মানে যে সেটা বলছে, সে মুখে বলছে যেটা, সেটাকে আমরা বলছি মেসেজ। তাহলে এই তিনটে জিনিস একসঙ্গে ঘটবে, অর্থাৎ কোনো একটা সেন্ডার কোনো একটা মেসেজ বা কোনো একটা তথ্য তোমাকে দেবে, বলবে, এবং তুমি রিসিভার হিসেবে সেটা শুনবে। এই প্রসেসটার মাধ্যমেই এই লিসনিং প্রসেসটা সম্পূর্ণ হবে। পরের পয়েন্ট বলছে, when we listen to something we have to identify sounds of speech and process them into words and sentence। আমরা যখন কিছু শুনি তখন সেটাকে সাউন্ড হিসাবে শুনি, কিন্তু সেটাকে আমরা প্রসেস করতে পারি ওয়ার্ডে অথবা সেন্টেন্সে। এটার মানে হলো, তোমাকে আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি তুমি এখনই লিখে ফেলো, তাহলে দেখবে সেটা কিছু ওয়ার্ড কিছু সেন্টেন্সের মাধ্যমে তৈরি হয়ে যাবে। অর্থাৎ লিসনিংটা আমরা কনভার্ট করতে পারি ওয়ার্ড এবং সেন্টেন্সের মাধ্যমে। পরে বলছে, স্পিচ, রাইম বা রিদম অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এক্সেট্রা আর দ্য লার্নড থ্রু দ্য লিসনিং টু অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মডেলস। খুব সুন্দর একটা কথা বলেছে। লিসনিং এর মাধ্যমে অবশ্যই স্পিচ, এই যে আমি কথা বলছি, যে স্পিচ বলছি, আমার যে প্রোনাউন্সিয়েশন, আমার যে শব্দ চয়ন, এগুলো তুমি শুনছো, এবং রিদম রয়েছে একটা রিদম। আমি কিন্তু কিছু কথা খুব তাড়াহুড়ো করে, কিছু কথা খুব আস্তে আস্তে, আবার কিছু কথা খুব একদম ন্যাকা ন্যাকা ভাবে তোমাদের সাথে কথা বলছি, এটা একদমই বলছি না। আমি কিভাবে বলছি, আমি একটা রিদম মেনটেন করছি যেটা তুমি শুনতে ভালো লাগবে। এই রিদমটা খুব ইম্পর্টেন্ট টিচারের ক্ষেত্রে। কিছু টিচারের কথা শুনতেই ভালো লাগে না, বা শুনলেই হাসি পায়, বা মনে হয় দূর কি পড়াচ্ছে। তার মানে সে, তার মধ্যে ওই ছন্দের বিষয়টা নেই। কথা মানেই একটা ছন্দ রয়েছে, তার গলার স্বর, তার বলার ভঙ্গিমা, তার স্পিচ, তার প্রোনাউন্সিয়েশন, প্রত্যেকটা তোমাকে যদি দাগ কাটে তোমার মনে, যদি তোমার মনে হয় যে এর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, তবেই তুমি তাকে অ্যাজ এ ভালো টিচার হিসেবে গণ্য করবে, এবং তবেই তার কাছ থেকে তুমি কিছু অনুকরণ করতে পারবে। কিন্তু এর মধ্যে কোনোটা যদি গোলমাল হয়, কারো হয়তো প্রোনাউন্সিয়েশন ঠিক নেই, উল্টোপাল্টা প্রোনাউন্সিয়েশন করে, তাহলে সেক্ষেত্রে ভুলভাল আছে। এখন বিষয়টা হচ্ছে যে ভাষার কিছু বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ কেউ যদি মেদিনীপুর থেকে আসে বা কেউ যদি অন্য কোনো বাঁকুড়া থেকে আসে, তাহলে তারা কিছু শব্দ ব্যবহার করে যেটা হয়তো সঠিক নয়, কিন্তু যারা ভালো টিচার সেটা তারা কি করে, তারা কিন্তু সেটাকে সংশোধন করে নেয়। শুদ্ধ উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আঞ্চলিক প্রভাব থেকে থাকে, কিন্তু আঞ্চলিক প্রভাব থাকলেও সেটা কাটিয়ে তোলার দায়িত্ব অ্যাজ এ টিচার হিসেবে তোমার। তুমি এমন একটা জায়গায় স্কুলে গেছো, সেখানে আঞ্চলিক প্রভাব অবশ্যই আছে, কারণ আমরা যে পড়াগুলো পড়ি সেখানে কিন্তু আঞ্চলিক প্রভাবকে যুক্ত করে কোনো লেখা লেখা থাকে না, সেখানে শুদ্ধ লেখাটাই থাকে, এবং তুমি শুদ্ধ লেখাটাই পড়াশুনো করে পরীক্ষা দাও, তোমার লিখিত রূপ শুদ্ধই হয়, কিন্তু তোমার প্রোনাউন্সিয়েশন কোন একটা আঞ্চলিক শব্দের দ্বারা আবদ্ধ থাকে। কাজে যদি কারো এটা থেকে থাকে, সে একটা ভালো টিচার হতে গেলে তাকে যতটা সম্ভব সেটাকে সংশোধন করে ফেলাটা উচিত বা দরকার, এটা আমার মনে হয়। আমার কেন, যে কোনো শিশুকে যদি তুমি সঠিকভাবে গঠন করতে চাও, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে। লাস্ট পয়েন্ট বলছে যে লিসনিং ইন এনি ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট অফ লার্নার্স, ফোকাসড অ্যান্ড অ্যাটেনশন। এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো শিশুকে বা যে কোনো মানুষকে যখন তুমি কিছু শেখাতে চাইবে, তার এঙ্গেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। এই যে এখন 50 জন রয়েছে এই ক্লাসে, কেউ যদি আমারই পড়াটা কানে হেডফোন গুঁজে তুমি অন্য কাজ করো, তাহলে তোমার এঙ্গেজমেন্ট নেই, তোমাকে আমি শেখাতে পারবো না। তুমি যদি ফোকাস না হও যে আমাকে টেট পাস করতে হবে, তাহলে তোমাকে আমি শেখাতে পারবো না। তোমার যদি অ্যাটেনশন না থাকে, আমি কিছুই করতে পারবো না। আবার অনেকে আছো দ্বিধাগ্রস্ত, স্যার পরীক্ষাটা হবে তো, 14 বার ধরে ফোন করো, স্যার পরীক্ষাটা হবে তো, স্যার সত্যিই পরীক্ষা হবে তো, এত দ্বিধা কিসের ভাই? তুমি পড়াশুনো করবে, তুমি একটা প্রিপারেশন নেবে, পরীক্ষা হবেই, পরীক্ষা তোমার হাতে তো নেই, আমার হাতেও নেই। আমরা সব অ্যাজাম্পশন করতে পারি। আর তুমি যদি ভালো স্টুডেন্ট হও, ওই ধরনের পরীক্ষা হবে না হবে না। পশ্চিমবঙ্গে পরীক্ষা নিচ্ছে না, সিটের তো বেরিয়ে গেছে, তুমি পাস করো, 120-র উপরে স্কোর করো, নিজে তো কনফিডেন্স লেভেল চলে আসবে তোমার। তোমাকে ধারালো হতে হবে। তোমার কাছে অনেক পরীক্ষা আছে, সিটেট বেরিয়ে গেছে, সামনে আবার সিটেট বেরোবে। সিটেট পাস করো, সিটেট পাস করলে তো বিহার আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলো আছে, সব জায়গায় সিটেট গ্রহণযোগ্য। তুমি যদি কিছু না পারো, পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা হচ্ছে না, আমি ধরে নিচ্ছি যে পশ্চিমবঙ্গে একেবারে গেছে রসাতলে, তা সত্ত্বেও তোমার যদি যোগ্যতা থাকে, তুমি সিটেট পাস করে যে কোনো সিবিএসসি আইসিএসসি যে কোনো স্কুলে তুমি চাকরি পেতে পারো। সেখানেও নিশ্চয়ই 20-25 হাজার টাকা বা 15-20 হাজার টাকা পাও, কোনো বিষয় না। এইবার কিছু ছেলে মেয়ে আছে যাদের স্বভাবটাই হচ্ছে হা হুতাশ করা, তাদেরকে তুমি কিভাবে মানুষ করবে? আমি
কড়াভাবে এই কারণেই বলছি যে তুমি সঠিকভাবে প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশনে যাতে কোনো ত্রুটি না থাকে, যে আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং আমার কোনো ত্রুটি নেই। এই যে টেট শোতে যে এসছো, আমি সর্বদাই একটা কথা মাথায় রাখি যে আমি আমার তরফ থেকে ত্রুটি রাখতে চাই না, তা সত্ত্বেও কিছু ত্রুটি হয়ে যায়। যেমন তোমাদের রেকর্ডিং কয়েকদিন আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে এখনো পর্যন্ত দিতে পারিনি। এটা ত্রুটি, এটা টেট শোটের ত্রুটি, কারণ এখানে লোক সংখ্যা কম আছে, এটা উচিত নয় স্টুডেন্টের সাথে। কাজে আমি সব সময় এটা চাই যে আমার পড়ানোর মধ্যে এবং আমার এই কোচিংটা রান করার মধ্যে কোনো ত্রুটি যাতে না থাকে। এইবার কোনো স্টুডেন্ট আমার কাছে পড়ে ফেল করেছে, সে করেছে তার নিজের দোষে করেছে, যাতে সে পরীক্ষাটা দিয়ে তারপরে এটা না বলতে পারে যে টেট শিওরের জন্য আমি ফেলটা করেছি। এই এই জায়গাটা আমি সবসময় বজায় রাখতে চাই। কাজে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি চাইবো যে তুমি ভালো করে পড়ো, তোমার কাছে অনেক পরীক্ষা আছে, তোমাকে এত উতলা হতে হবে না যে পরীক্ষাটা হবেই। তুমি পড়াশোনাটা করলে তুমি কিন্তু সিটেট অন্তত পাস করবে, আর পরীক্ষা তো হবেই। 1 মাস পরে হোক 1 মাস আগে হোক, পরীক্ষা পদ্ধতি বন্ধ রাখতে পারে না। কিছু বছর বন্ধ রেখেছে, বাট চালু আবার সঠিকভাবেই হবে। এই যে আমরা যে কটা পয়েন্ট এখানে বললাম লিসনিং নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে অন্য টপিকেও চলে গেলাম যে একটু ভালো করে পড়াশুনো করো, মূল বক্তব্যটা হচ্ছে আমার এটা। আর সামনে সিটেট পরীক্ষা আসছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে, প্রত্যেকে সিটেট পরীক্ষা দেবে, ফেল করলেও দেবে। কেউ যদি মনে হয় যে আমি ফেল করব, আমি ইংলিশ বুঝি না, প্রশ্নপত্র বুঝতে পারবো না, সেও পরীক্ষাটা দেবে। এই কারণে দেবে যে ওখানে যে টাইম ম্যানেজমেন্টটা আছে, যে সময়ের মধ্যে আমাকে পরীক্ষাটা কমপ্লিট করে আসতে হবে, অন্তত এই শিক্ষাটুকু তোমার ওইখান থেকে হবে। এবং হলে গিয়ে পরীক্ষা দেওয়ার যে আলাদা একটা এনভায়রনমেন্ট থাকে, এটা কিন্তু একটা আলাদা শিক্ষা। এটা আমি কিন্তু তোমাকে এখান থেকে জ্ঞান দিতে পারবো, ওসব করতে পারবো না। কাজে তোমরা এখানে প্রত্যেকেই পরীক্ষাটা দিও, এটাই বক্তব্য। এবং তার জন্য কোনো আলাদা প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই, আমরা যা পড়াচ্ছি এটাই শুধু পড়বে, এইখান থেকেই প্রশ্ন আসবে। শুধু তফাৎ একটুই হবে, ওই সিডিপির ক্ষেত্রে এবং পরিবেশ বিদ্যার ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে সেখানে প্রশ্নপত্রটা শুধু ইংলিশে হবে, কিন্তু পড়ানোর যে টপিক বা সিলেবাস, একই সিলেবাস, একই প্রশ্নপত্র আসবে। ইনফ্যাক্ট তোমরা যে টপিকগুলো করছো, যে প্র্যাকটিসগুলো করছো, এগুলো সবই সিটেটের প্র্যাকটিস করছো। এই যে কম্প্রিহেনশন যতগুলো দিয়েছে, এখানে 10টা কম্প্রিহেনশন আছে, এই 10টার মধ্যে অন্তত 4 থেকে 5টা কম্প্রিহেনশন সিটেটের প্রশ্নপত্র থেকেই নেওয়া হয়েছে। কাজে এগুলো সব সিটেটের, এগুলো যদি তুমি পারো তুমি পরীক্ষাতেও পারবে। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কার কোনো প্রশ্ন? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝছি। স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট এখান থেকে একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, এখানে আবার একটু বোঝার বিষয় আছে। এবারে টাইপস অফ লিসনিং, মানে লিসনিং কত ধরনের বা কি কি রকমের হয়। তো দ্য টু মেইন টাইপস অফ লিসনিং আর অ্যাজ ফলোস। এখানে মূলত 2 ধরনের লিসনিং এর কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে ডিসক্রিমিনেটিভ লিসনিং। ডিসক্রিমিনেটিভ লিসনিং কি? It is the first developed at every early age and it is the most basic form of listening. একদম ছোটবেলায়, একদম ছোট শিশু যে ধরনের শোনে, সেই ধরনের শোনাকে বলা হয় ডিসক্রিমিনেটিভ লিসনিং। কেন এটাকে বলছে এটা বলবে। It does not involve the understanding of the meaning of words and phrase but merely the different sounds that are produced. ডিসক্রিমিনেটিভ কথাটা মানে হচ্ছে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম কিছু, মানে কোনো প্ল্যান্ট নয়, মানে কোনো কিছু বিক্ষিপ্ত ভাবে রয়েছে এরকম ভাবে বোঝাচ্ছে বেসিক্যালি। এটার মানে হলো যে ছোটবেলায় শিশু যখন কিছু শোনে, অনেক ধরনের শব্দ শোনে, কিন্তু কিছুই বোঝে না। তুমি তাকে বলো ও লেলে বাবা এদিকে এসো, এই যে এক্ষুনি তোমাকে এটা দেব, ও কিছুই বোঝে না। ও হাসে তোমাকে দেখে বা তোমার কথা শুনে। ও যেটা বুঝে সেটা হচ্ছে ও কিছু সাউন্ডের ডিফারেন্ট খুঁজে পায়। তুমি এক ধরনের বলছো, তোমার মা এক ধরনের বলছে, অন্য লোক এসে অন্য ধরনের ভয়েসে বলছে, এইগুলো বুঝতে পারে এবং কিছু শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে। এইটুকুই ও বোঝে, কিন্তু কোনো শব্দের মানে ও কিছুই বোঝে না, কারণ ওর মধ্যে কোনো ভোকাবুলারি নেই বা ওর বোঝার মতো সেই কম্প্রিহেন্সিভ বিষয়টা এখনো আসেইনি। তাহলে এই ধরনের লিসনিং ছোটবেলায় যে শোনে তাকে ডিসক্রিমিনেটিভ লিসনিং বলে। আরেক ধরনের লিসনিং তাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ লিসনিং। কম্প্রিহেন্সিভ মানে বোধগম্য, অর্থাৎ অবশ্যই বুঝতে পারবে এরকম কিছু লিসনিং। ইট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজেস দ্যাট আর বিং কমিউনিকেটিভ অ্যান্ড ইট ইজ ফান্ডামেন্টাল টু অল লিসনিং
types. In order to be able to use comprehensive listening, the listeners first needs appropriate vocabulary and language skills. কম্প্রিহেন্সিভ স্কিলস মানেই হচ্ছে গিয়ে লিসনিং মানেই হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারবে। কম্প্রিহেন্সিভ লিসনিং করার জন্য কোনো শিশুর মধ্যে বা কোনো মানুষের মধ্যে ভোকাবুলারি দরকার এবং ল্যাঙ্গুয়েজ স্কিলস দরকার, অর্থাৎ ভাষার একটু দক্ষতা এবং তার সঙ্গে কিছু শব্দের ভান্ডার যদি নিজের মধ্যে থাকে তবেই সে বুঝতে পারবে এই কম্প্রিহেন্সিভ লিসনিং এর মাধ্যমে। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, না স্যার। আচ্ছা, নেই। না স্যার। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি। এসেনশিয়াল কন্ডিশনস ফর লিসনিং স্কিলস। একটা এবার এই কথাগুলো যেগুলো বলবে এগুলো কিন্তু তোমাকে বলছে। এর আগে যতগুলো কথা বলা হয়েছে সেগুলো সব বেসিক কথা বলা হয়েছে। এখন তোমাকে অ্যাজ এ টিচার হিসেবে বলবে যেগুলো এখন বলবো। এটা কি বলবে? বলছে এসেনশিয়াল কন্ডিশন ফর লিসনিং স্কিলস। কোনো শিশুকে যদি তুমি লিসনিং স্কিলসে দক্ষ করে তুলতে চাও তাহলে কি কি এসেনশিয়াল কন্ডিশন দরকার আছে, কি কি প্রয়োজনীয়তা আছে। নাম্বার 1 বলেছে দ্য লার্নার শুড বি অ্যাটেন্টিভ ডিউরিং দ্য লিসনিং প্রসেস। যখন কোনো শিশু যখন কিছু শুনছে বা তুমি শোনাচ্ছ তাকে অ্যাটেন্টিভ হতে হবে, সে যাতে মনোযোগ দিয়ে শুনছে এরকম বুঝতে পারো, বা তুমি যেটা শোনাচ্ছ সেটাকে মনোযোগ সহকারে শোনার মতো কিছু তোমাকে বলতে হবে। নাম্বার 2 ভলিউম অফ স্পিচ অর সাউন্ড শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। এমনভাবে তোমাকে অ্যাজ এ টিচার হিসেবে কথা বলতে হবে ক্লাসে যাতে তোমার কথা প্রথম বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ অবধি সবাই ভালোভাবে বুঝতে পারে। তোমরা নিশ্চয়ই তোমাদের জীবনে অনেক টিচারকে পেয়েছো স্কুল জীবনে যারা নিজেরাই পড়াতেন, নিজেরাই শুনতেন, নিজেরাই ঘন্টা পড়লে ঘরে চলে যেতেন, তুমিও কিছু শুনতে পেতে না, লাস্ট বেঞ্চে যারা বসতে তারা তো শুনতে পেতোই না। কি কেউ পেয়েছো ক্লাসে এরকম টিচার? কেউ হ্যাঁ পেয়েছো? স্যার, পেয়েছি। হ্যাঁ নিশ্চয়ই স্যার, পেয়েছো। পেয়েছি। হ্যাঁ নিশ্চয়ই পেয়েছো, হ্যাঁ স্যার, এরকম অনেক অভিজ্ঞতা পেয়েছি। সবার জীবনেই আছে। একদম তাই। তারা যে কি পড়াতেন, কি বুঝতেন, কি তার মানে তারা 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 ভালো টিচার কোনোদিনই হয়ে উঠতে পারেননি, চেষ্টাও করেননি। কাজেই অ্যাকচুয়ালি তারা তুমি, স্যার খাস খবর পড়াতেন, খাস খবর। হ্যাঁ, হ্যাঁ আছে এরকম অনেক আগে টিচার আছে। আবার ডিডি বাংলা ছিল অনেক, খাস খবর, একদম পড়ে তাই, চলে আবার যেতেন। অনেক টিচার তোমরা পেয়েছো, অনেক টিচার যাদের পেয়েছো যাদের কোনো ধর নানা রকমের বিকৃত নাম, যেমন ঝগড়ুটে মাসি, বিশাল চিৎকার করে, এরকম পেয়েছো। তার মানে সে এমন জোরে কথা বলতো যে তার ক্যার ক্যারে গলাটা তোমার কাছে একটা মানে তার পড়াশোনার থেকে তার কথাটা শুনতে তোমার বিরক্ত লাগতো। পেয়েছো এরকম? নিশ্চয়ই পাবে। তাহলে আমি বলতে চাইছি যে তোমাকে এই দুটোর মধ্যে কোনোটা হলেই তোমার কথা কেউ শুনবে না। তাহলে এখানে বলে দিয়েছে যে দ্য ভলিউম অ্যান্ড স্পিচ অফ সাউন্ড শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। যে মহলে তুমি কথা বলছো সেই মহলটার সঙ্গে তোমাকে কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। খুব জোরে নয়, খুব আস্তে নয়, প্রত্যেকটা স্টুডেন্ট শুনতে পাচ্ছে, প্রত্যেকের সঙ্গে তুমি কমিউনিকেট করছো এবং প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তোমার কথার মধ্যে একটা অ্যাটেনশন পায় সেগুলো প্রত্যেকটাই দেখার দায়িত্ব অ্যাজ এ টিচার হিসেবে তোমার। তুমি এগুলোর মধ্যে যদি ফেলিওর হও তাহলে তুমি যতই ভালো পণ্ডিত ব্যক্তি হও, যতই ভালো পড়াশুনো করে গেছো, যতই ভালো টিচার হও, তোমার পড়ানোর কোনো মূল্য নেই। তোমার পড়ানোর মূল্য তখনই থাকবে যখন তোমার পড়া স্টুডেন্ট শুনবে এবং তারা বুঝতে পারবে। কাজে একটা টিচারকে তুমি বুঝতে পারছো যে কত ধরনের কিছু মাথায় রাখতে হয়, শুধুমাত্র ভালো টিচার হলেই হয় না, জ্ঞান থাকলেই সে টিচার হতে পারছে না। দ্য হিয়ারিং অর্গানস অফ দ্য লিসনার শুড বি নর্মাল। এখানে একটা কথা মনে রাখবে, এখন যেহেতু ইনক্লুসিভ এডুকেশন চালু আছে, জানো নিশ্চয়ই যে ইনক্লুশন মানে প্রতিবন্ধী শিশুরা বা স্পেশাল চাইল্ডরাও নর্মালের সঙ্গে পড়ে, বা অনেক ক্ষেত্রে অনেক নর্মাল শিশু সে হয়তো ভালোভাবে কানে শুনতে পায় না, কিন্তু তার মানে এখন এতদিন আইডেন্টিফাইড হয়নি, তার বাবা মা বুঝতে পারেনি, কিন্তু তুমি বুঝতে পারছো কোথাও যে ওই শিশুটা ঠিক শুনতে পাচ্ছে না। এটাও তোমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোনো শিশুর অর্গানসগুলো কাজ করছে কিনা সেটা কিছুদিন তুমি লক্ষ্য করলেই বা একটু এক্সপিরিয়েন্সেই বুঝতে পারবে। তাহলে সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। তার মানে ওই শিশুটিও যদি না তুমি খেয়াল করো, তোমার মতো তুমি পড়িয়ে যাও, তাহলে সে তোমার পড়াশোনা থেকে বঞ্চিত হবে, বা তোমার যে লিসনিং যে স্কিল যে ডেভেলপমেন্ট করার জন্য যা যা তোমাকে বলা হচ্ছে সেটা থেকে তুমিও শিক্ষা থেকে বঞ্চিত থাকবে।
Listen without judging the others people or mentally criticizing the things that the other person is telling. এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরাও লাইফে করেছো, এটা আমি জানি। অনেক ক্ষেত্রে কি হয়, তোমরা শুনতে চাও না, শোনার আগেই কোনো একটা কথা নিয়ে তার সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো, ক্রিটিসাইজ করো, তাহলে এতে কি হয়, তুমি অ্যাকচুয়ালি শুনতে চাইছো না। আবার ধরো কোনো ক্ষেত্রে অনেক টিচার বা অনেক মানুষ কোনো কিছু একটা বলতে চাইছেন, শুরুটা করেছেন, তিনি হয়তো শুরুটা একটু অন্যরকম ভাবে করেছেন, অপ্রাসঙ্গিক কোনো কথা থেকে শুরু করেছেন, বা প্রথমে যে শুরুটা করেছেন সেটা ইন্টারেস্টিং নয়, তুমি প্রথমেই বলতে শুরু করলে দূর রিয়া কি পড়াবে, এ তো কিছুই জানে না, এরকম একটা ব্যাপার থাকে। অনেক স্টুডেন্ট ভীষণ পরিমাণে ওটাকে কি বলে, আহ, মানে তারা খুব গর্বিত বোধ করে নিজেদের, বা নিজে অনেক কিছু জানে, টিচারের থেকেও বেশি জানে, এরকম একটা ভাব থাকে অনেক স্টুডেন্টের। তখন কি হয়, প্রথমেই ক্রিটিসাইজ করতে শুরু করলে হয়তো সেই ব্যক্তিটা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এবং সে হয়তো অনেক ভালো পড়াতে পারতো, কিন্তু তার ক্রিটিসিজমের এবং তোমার মানসিকতা যেহেতু তাকে শোনার মতো নেই, তাই তুমি তার বিষয়টা শুনতে পাবে না, মানে তার পড়াটা বুঝতে পারবে না। তার জন্য বলছে যে লিসনিং, যখন কিছু শুনবে তখন তাকে জাজমেন্ট করার দরকার নেই, তাকে ক্রিটিসাইজ করার দরকার নেই, তুমি তাকে শোনো, তারপরে তুমি তোমার বক্তব্য বলতে পারো। অর্থাৎ তাকে পূর্ণভাবে শোনো, যেটা সে বলছে, যেই পড়া, তার পড়াটা তোমাকে সঠিকভাবে শুনতে হবে। The learner should be able to understand the meaning of words and conveying through the sounds. যা যা পড়ানো হয়েছে সেটা যাতে খুব ভালোভাবে তুমি বুঝতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো, এবং তার সাউন্ডগুলো বুঝতে পারো, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। The interest of the learners also affect the language learning process. ইম্পর্টেন্ট আছে যে যদি যে বিষয়টা সম্পর্কে তুমি শুনতে চাইছো সেটা যদি ইন্টারেস্টিং না হয়, তাহলে তুমি আর শুনবে কেন? তো এই জন্য কি হয়, স্কুলে গিয়ে বন্ধুদের গসিপ শুনতে ভালো লাগে, কিন্তু টিচারের ইতিহাস পড়ানো ভালো লাগে না অনেক ক্ষেত্রে। তার একটা কারণ, তুমি ইন্টারেস্ট পাচ্ছ না, কিন্তু ও গসিপ করছে কোন একটা বিষয়, সেটা শুনতে তুমি ইন্টারেস্ট পাচ্ছ। তো মানুষ যেটা ইন্টারেস্ট পায় সেটার বিষয়ে আকৃষ্ট হয়, এবং মানুষের একটা ইনস্টিংক্ট, মানে একটা ব্যাপার আছে, মানুষ একটু খারাপ দিকেই বেশি আগ্রহী হয়ে পড়ে, অ্যাটলিস্ট অবুঝ মানুষ যারা ইম্যাচিওর তাদের ক্ষেত্রে এটা বেশি আসে। এইমস অফ লিসনিং স্কিলস, এবার লিসনিং স্কিলের লক্ষ্যগুলো কি আছে? এক নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইনফার কনসেপ্ট, সবার প্রথমে যে বুঝতে হবে এবং কি বলছে সেটা শুনে তার আইডিয়াটা নিতে হবে। দুই হচ্ছে আইডেন্টিফাই দ্য স্পিকারস পারপাস অ্যান্ড টোন, যে পড়াচ্ছে বা যে যেটা বলছে তার উদ্দেশ্য কি এবং কোন টোনে কথা বলছে সেটাও বুঝতে হবে। আর ফেসিলিটেট দ্য ভার্বাল ইন্টারাকশন বিটুইন পিপল, এই লিসনিং এর মাধ্যমে কি হয়, দুটো মানুষের মধ্যে ভার্বালি মানে মৌখিকভাবে কমিউনিকেশন তৈরি হয়। আর লে দ্য ফাউন্ডেশনস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, যত বেশি ভালো শুনবে তত তোমার মধ্যে লার্নিং ল্যাঙ্গুয়েজ মানে শোনার যে দক্ষতা সেটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে, যত বেশি শুনবে তত বেশি পরিমাণে তোমার মধ্যে সেটা গ্রো আপ হবে, বৃদ্ধি পাবে। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কোনো প্রশ্ন? শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম। বেশ। রাহুল দেব, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যে গ্রুপে অ্যাপ ইনস্টল করার জন্য লিংক দিয়েছি প্রত্যেকে কিন্তু আজকে ইনস্টল করে নিও। আর যদি কারো অসুবিধা হয় ইনস্টল করতে, দরকার পড়লে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, আমি বলে দেবো। অসুবিধা হওয়ার কথাই না, তোমাদের কিন্তু কোনো কিছু করতেই হবে না। তোমাদেরকে আমরা কি করেছি, অ্যাপে রেজিস্টার করে দিয়েছি, তুমি শুধু তোমার ফোনে অ্যাপটা ইনস্টল করে লগ ইন করছো, আর কিছু না, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। আমরা অলরেডি তোমাদেরকে রেজিস্টার করেই দিয়েছি এখান থেকে। আমরা আসছি তাহলে পরের আমরা পয়েন্টে। অপেক্ষা করবো বলছেন, স্যার। হ্যাঁ বলো বলো, পূজা কিছু বলছিলে? বললাম স্যার আমরা তো লিংক পাইনি, তা আমরা পেয়ে কি যাবে, অপেক্ষা পেয়ে যাবে। করব? তুমি আগে একটা মানে আগে প্রাইমারি তো শুধু অ্যাডমিশন নিয়েছিলে, তার জন্য ওই মানে তুমি লিংকটা পাওনি, পেয়ে যাবে, অসুবিধা নেই। নেক্সট হ্যালো বলেছে যে স্যার। স্ট্র্যাটেজিস টু ফোকাস অন লিসনিং প্রসেস। লিসনিং প্রসেসের এইটাও খুব গুরুত্বপূর্ণ। লিসনিং তো একটা প্রসেস, প্রসেস কেন, তিনটে ধাপে একটা লিসনিং সম্পূর্ণ হয়। একটা হচ্ছে বলছে বিফোর লিসনিং, কোনো কিছু শোনার আগে তোমাকে কি করতে হবে।
এই যে আমাদের পড়াশোনার আগে তুমি নিশ্চয়ই প্রিপারেশন নিয়ে তারপরে এখানে বসেছো এবং মনস্থির করে বসেছো যে আজকে আমি সঠিকভাবে পড়াটা শুনবো। তো বিফোর লিসনিং কি বলছে দেখো, সেট এ পারপাস অর ডিসাইড ইন অ্যাডভান্স হোয়াট টু লিসেন ফর। প্রথমে একটা উদ্দেশ্য সেট করে নিতে হয় যে আমরা কি শুনতে চলেছি। যেমন তোমাদের একটা উদ্দেশ্য আছে, টেট 2026 তোমরা দিতে চলেছ। এখনো যদি শোনো, কালকে যদি একটা নোটিশ দেয় যে 2026 সালেও টেট হচ্ছে না পশ্চিমবঙ্গে, আমি জানি যে এখান থেকে 50 জনের জায়গায় 5 জনও পরের দিন ক্লাস করবে না। কেন করবে না? কারণ তোমার কোনো পারপাস নেই, উদ্দেশ্য নেই। এই মুহূর্তে উদ্দেশ্য আছে। আবার যদি কালকে বা পরশুদিনই নোটিশ বেরিয়ে যায় যে টেট হচ্ছে এবং এই তারিখে পরীক্ষা হবে, আমি আমি ফোন ধরে শেষ করতে পারবো না, এবং ফোন আমি ভয়ে সাইলেন্ট করে রাখি বা বন্ধ করে রাখি। 100 200 300 ফোন আসতে থাকে পার ডে, এত ফোন তো ধরা সম্ভব না। তো তখন কি হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। তো যদি কোনো একটা পারপাস তৈরি হয় তাহলে তখন দেখবে মানুষ ঝাঁপিয়ে পড়ে। একই ব্যাপার, যদি কোনো উদ্দেশ্য থাকে তবেই তুমি মনোযোগী হবে এবং শুনতে পারবে। নাম্বার 2 বলেছে ডিসাইড ইফ মোর লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অর নলেজ ইজ নিডেড। লিসনিং এর জন্য একটুখানি লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড বা নলেজ দরকার হয়। যেমন ধরো আমি যদি এখন পুরো ক্লাসটাই ইংলিশে করি, কথা বলি, কমিউনিকেশন ইংলিশে করি, তাহলে এখানে যাদের ইংলিশের আগ্রহ আছে বা যারা একটু বুঝতে পারে তারা কিন্তু মনোযোগী হবে। কিন্তু যাদের ইংলিশ বুঝতে পারে না বা মনোযোগী নয়, তারা কিন্তু শুনবে না, কিছুক্ষণ পরে মনে হবে দূর কি বলছে বুঝতে পারছি না। তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে একটুখানি লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড এবং বোঝার দক্ষতা বা নলেজ থাকতে হয়। ডিটারমাইন whether to enter the text from the top down, attend to overall meaning, or from bottom up, focused on the word and purpose. এটা একটুখানি মন দিয়ে শোনো, এই দুটো টার্ম থেকে প্রশ্ন আসে, পরে অন্য টপিকেও পড়াবো, কিন্তু এখানে যেহেতু আছে তাই এখানে বলে দিচ্ছি। একটা হচ্ছে টপ ডাউন প্রসেস। টপ ডাউন মানে হচ্ছে কি পুরো বিষয়টার ওভারঅল একটা মানে বোঝার চেষ্টা করা। টপ ডাউন প্রসেস মানে পুরো বিষয়টা একটা ওভারঅল মানে বোঝার চেষ্টা করা। আর একটা হচ্ছে কি বটম আপ প্রসেস। এটার মানে হচ্ছে গিয়ে অনেক কিছু আমি বললাম, এর মধ্যে থেকে শুধু ইম্পর্টেন্ট অংশগুলো তুমি ফোকাসড করবে বা বোঝার চেষ্টা করবে। এই দুটো পদ্ধতির মাধ্যমে তোমার লিসনিংটা সম্পূর্ণ হতে পারে। কখনো কখনো আমরা সম্পূর্ণ লেকচারটাকেই বোঝার চেষ্টা করি যদি গুরুত্বপূর্ণ কোনো টপিক হয়, আর কখনো কখনো কোনো একটা লেকচারের বা কোনো একটা কথার শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি। যখন আমরা পুরোটাই মনে রাখার চেষ্টা করি বা পুরোটাই আমাদের মনে রাখার দরকার পড়বে, তখন সেই প্রসেসটাকে আমরা বলবো টপ ডাউন প্রসেস। আর যখন শুধুমাত্র ইম্পর্টেন্ট ফোকাসড ওয়ার্ড বা সেন্টেন্সটাকে মনে রাখার চেষ্টা করব, তখন তাকে বলবো বটম আপ প্রসেস। এটা একটু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। এবার আসবে ডিউরিং লিসনিং, মানে যখন তুমি শুনছো তখন তুমি কি করবে। আগে যেটা বললাম সেটা শোনার আগে কি করবে। ডিউরিং লিসনিং কি করবে, ভেরিফাই প্রেডিকশনস অ্যান্ড চেক ফর ইনঅ্যাকুরেট গেসেস। ভেরিফাই প্রেডিকশনস অ্যান্ড চেক ফর ইনঅ্যাকুরেট গেসেস। তুমি যখন শুনছো তখন ভেরিফাই প্রেডিকশনস। প্রেডিকশনস মানে কিছু ভবিষ্যৎবাণী করা। সে যেটা বলছে সেই সম্পর্কে তুমি এরপরে কি হতে পারে, কি বলতে পারে, কি বলতে পারে, এরকম একটা তোমার মধ্যে একটা শোনার আগ্রহ যাতে থাকে, বা এরপরে কি হতে পারে টপিকে, সেটা একটা আগ্রহ তোমাকে রাখতে হবে এবং গেস করতে হবে। ডিসাইড হোয়াট ইজ অ্যান্ড হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। অনেক কিছু শুনবে, শোনার সঙ্গে সঙ্গে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়, সেটা একটু বুঝে নিতে হবে। আমরা পড়ানোর সময় অনেক অবাঞ্ছিত কথা বলি বা বলতে হয় টপিক অনুসারে, তো তোমাকে ধরে নিতে হবে যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়। লিসেন, ভিউ এগেন টু চেক কম্প্রিহেনশন। শুনবে, শুনে সেটাকে বোধগম্যতা বা বোঝার চেষ্টা করবে। আস্ক ফর হেল্প, যদি কোনো জায়গায় শুনতে বা অসুবিধা হয় তাহলে অবশ্যই যে বলছে তার কাছ থেকে হেল্প চাইবে। এটা হচ্ছে ডিউরিং লিসনিং, অর্থাৎ যখন তুমি শুনছো তখন কি কি করতে হবে সেটা এখানে বলে দিয়েছে। নেক্সট, আফটার লিসনিং, শোনার পরে তোমার কাজ কি আছে।
শুনে ফেলেছো, শোনার পরে তুমি কি করবে? ইভ্যালুয়েট কম্প্রিহেনশন অ্যান্ড স্ট্র্যাটেজি ইউজ। যা যা শুনেছো সেটা সম্পর্কে বোধগম্যতা আনতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে বা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। ইভ্যালুয়েট কম্প্রিহেনশন ইন এ পার্টিকুলার টাস্ক অর এরিয়া। যে বিষয়টা সম্পর্কে শুনেছো সেটা সম্পর্কে তোমার মূল্যায়ন করতে হবে যে কতটা বুঝতে পেরেছো, এবং যদি কিছু কাজ থাকে ওটা শোনার পর বা করতে হয় সেটাকে কি করতে হবে, তোমাকে করতে হবে সেই টাস্কগুলো। ইভ্যালুয়েট ওভারঅল প্রসেস ইন লিসনিং অ্যান্ড পার্টিকুলার টাইপস অফ লিসনিং টাস্ক। সম্পূর্ণ যেটা শুনেছো, যা যা শুনেছো সেটার একটা ইভ্যালুয়েশন করবে বা মূল্যায়ন করবে যে এখান থেকে তুমি কি শিখতে পেরেছো বা কি বুঝতে পেরেছো। আর ডিসাইড ইফ দ্য স্ট্র্যাটেজিস ইউজ ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট ফর পারপাস অর ফর দ্য টাস্ক। যেটা শুনেছো সেখানে যে যে স্ট্র্যাটেজি তুমি অ্যাপ্লাই করেছো সেটা শোনার পর বা সেটাকে বোঝার জন্য, সেটা সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করেছো না ভুল পদ্ধতি অ্যাপ্লাই করেছো, এটা একটুখানি তোমাকে মূল্যায়ন করে নিতে হবে। এটুকুনের মধ্যে কোনো সমস্যা থাকলে বলো। স্যার বিফোর স্যার লিসনিংটা বলবেন তো আগে। ডিউরিং লিসেনিং এর ওই ফার্স্টেরটা একটু বলেন। ভেরিফাই প্রেডিকশনস অ্যান্ড চেক ফর দ্য ইনঅ্যাকুরেট গেসেস। যখন তুমি শুনছো তখন কি করতে হবে, প্রেডিকশনস মানে হচ্ছে সে কিছুটা শুনেছো, মানে একটা টোটাল বক্তব্যের কিছুটা পার্ট শুনেছো, এরপরে কি বলতে পারে কি হতে পারে এই সম্পর্কে তোমাকে আলাদা একটা প্রেডিকশন করে রাখতে হবে। এটাকে প্রেডিকশন বলতে একটা গেস করে রাখতে হবে। আর কিন্তু ইন অ্যাকুরেট গেসেস, যদি তুমি কিছু ভুলভাল গেস করে থাকো যে শোনার সময় যে এটা হতে পারে এটা হতে পারে, সেটাকে কারেকশন করে নিতে হবে। চেক বলেছে, চেক মানে কারেকশন করে নিতে হবে যে আমি কিছু ভুল বুঝতে পারছি, ভুল বুঝলাম তার কথা ইত্যাদি। আচ্ছা, আর একজন বলছে ডিউরিং, আচ্ছা বিফোরটা বলে দিয়েছি অলরেডি, একটু তাও সংক্ষেপে শুনে নাও। তুমি যখন কিছু শুনতে চলেছো তার পারপাস ঠিক করে নিতে হবে যে আমি কি শুনতে চলেছি, কেন শুনতে চলেছি, এবং তারপরে কি বলেছে এখানে লিঙ্গুইস্টিক, তোমার কিছুটা নলেজ থাকতে হবে সেটা বোঝার। আর তারপরে বলছে দুটো ভাবে তুমি শুনতে পারো, একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টপ ডাউন প্রসেস, যেখানে পুরোপুরি তুমি যা যা শুনছো সবই বোঝার চেষ্টা করবে। আর হচ্ছে বটম আপ প্রসেস, মানে শুধু ইম্পর্টেন্ট অংশগুলো বোঝার চেষ্টা করবে, সব কিছু বোঝার দরকার নেই। নেক্সট পয়েন্ট বলেছে যে ইউজ অথেন্টিক মেটেরিয়ালস অ্যান্ড সিচুয়েশনস। এটা জাস্ট একটু শুনে নাও, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। অথেন্টিক মেটেরিয়ালস বলতে এই যে তোমরা টেটের যে বই পড়ছো বা যা যা পড়ছো না কেন, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে তোমাকে অথেন্টিক মেটেরিয়ালস পড়তে হবে, মানে নির্ভুল এবং সঠিক তথ্য যেখানে দিয়েছে সেটা পড়তে হবে বা সেটা শুনতে হবে। তুমি যদি নির্ভুল না পড়ো, ভুলভাল জিনিস পড়ো, তাহলে সেক্ষেত্রে তুমি কিছু, তোমার কোনো প্রিপারেশনই হবে না। যেমন ধরো টেটের অনেক বই রয়েছে মার্কেটে, এখন মার্কেট থেকে যে কোনো বই কেনো দেখতে পাবে, সেখানে কম্প্রিহেনশনে পোয়েমের থেকেও কম্প্রিহেনশন দেওয়া আছে। মানে তোমাদের যে কম্প্রিহেনশন দেওয়া হয় দুটোই দেখবে প্রোস থেকে দেওয়া হয়, কিন্তু তোমাদের বাজার চলতি বইয়ে অনেক ক্ষেত্রেই একটা পোয়েম থেকে দিয়েছে, একটা প্রোস থেকে দিয়ে রেখেছে। তো এটা ছিল 2015 সালে ছিল, কিন্তু তারপরে এটার নতুন যখন সিলেবাস দিল তখন প্রোস কথাই লেখা আছে, দুটোই প্রোস থেকে থাকবে। কিন্তু ওই বইগুলো সেইটা পরিবর্তন করেনি। এবার কেউ যদি সেটা প্র্যাকটিস করে করে যায় পরীক্ষার সময়, তো সেটা পাবে না। আবার অনেক টপিক আছে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যেই নেই, তারা কি করেছে বই তৈরি করার সময়, আমি তো নিজেই সরাসরি বই তৈরি করার সঙ্গে যুক্ত, কোন একটা পরীক্ষা যখন আসে তখন কোনো পাবলিকেশন সংস্থা, মানে নর্মাল পাবলিকেশন সংস্থা যারা খুব ভালো তাদের কথা বাদ দিলাম, তারা ভাবে যে একটা বই যে করে হোক মার্কেটে আনতে হবে, সবার আগে আনতে হবে। তার জন্য তারা কি করে অন্য অন্য বই থেকে কিছু অংশ নিয়ে একটা বই যে করে হোক ছাপিয়ে বের করে দেয়, এবার সেটা বিক্রিও হয় মুড়ি মুরকির মতো, ওটাই তাদের ইনকাম, এটাকে বলা হয় সিজনাল বিজনেস। কিন্তু সেটা আদৌ তোমাকে পাশ করার জন্য বা তোমার ভালো হোক তোমার উন্নতি হোক এই জন্য বের করেছে এরকম একদমই একদমই নয়। এটা পুরোপুরি একটা ব্যবসায়িক স্বার্থে তারা বইটা বের করে। তার জন্য বাজার চলতি বেশিরভাগ বই ভুলে ভর্তি, এবং তাদের সিলেবাসের সঙ্গেও সেরকমভাবে মিল নেই। কারণ সত্যিকারের একটা বই সঠিকভাবে সিলেবাস ধরে বানাতে অনেকটা সময় লাগা উচিত বা লাগে। এইবার বলেছে যে তার মানে অথেন্টিক মেটেরিয়ালস থেকে তোমাকে সবসময় পড়াশোনা করতে হবে। শোনার ক্ষেত্রেও তাই, যদি লিসনিং বলো সেক্ষেত্রেও তোমাকে সঠিক প্রোনাউন্সিয়েশন যুক্ত সঠিক জায়গা থেকে তোমাকে শুনতে হবে। ভুলভাল ভাবে শুনলে তোমার প্রোনাউন্সিয়েশন বা তোমার যে উচ্চারণ বিধি সেটা নষ্ট হবে এবং তোমার ভোকাবুলারি গেইন হবে না। এবার এইখান থেকে আমরা এই লিসনিং এর দিক থেকে দু রকমের লিসনিং পাবো।
একটাকে আমরা বলি ওয়ান ওয়ে কমিউনিকেশন, একটাকে বলি হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো রেডিও, টিভি, এগুলোকে আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন বলি। কেন? এক্ষেত্রে তুমি শুধু শুনবে, টিভি থেকে শুনছো, রেডিও থেকে শুনছো, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। অনেকটা আমি আমাদের একটা এক্সাম্পল দিই। ইউটিউবে যখন আমরা পড়াই তখন সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আর এই গুগল মিটে যখন পড়াই এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশনে পড়ানো খুব সহজ। এক্ষেত্রে কে শুনছে, কে কি বুঝতে পারছে আমার জানার দরকার নেই, আমি আমারটুকু বলবো, শেষ ক্লাস। তো ওয়ান ওয়ে কমিউনিকেশন বা ওয়ান ওয়ে লিসনিং হচ্ছে কি একতরফা, একজন বলবে আরেকজন শুধু শুনেই যাবে, কোনো রকমের বুঝতে পারি কি না পারি সেরকম কোনো ভ্যালু নেই। এখানে কি করছে, হেল্প স্টুডেন্ট আইডেন্টিফাই দ্য লিসনিং গোল টু অবটেন স্পেসিফিক ইনফরমেশন টু ডিসাইড হোয়েদার হি টু কন্টিনিউ লিসনিং অর আন্ডারস্ট্যান্ড অর নট। ওয়ান ওয়ে কমিউনিকেশনের সমস্যা হচ্ছে এটা, এক্ষেত্রে যে তোমার সাথে কথা বলছে বা যে বলছে সে তার মতো করে বলে যাবে, কিন্তু অ্যাজ এ লিসনার্স হিসাবে তোমাকে ঠিক করতে হবে যে আমি কতটুকু শুনবো, আদৌ শুনবো কি শুনবো না। দেখবে এই জন্য ইউটিউবে সবার পড়া আমরা শুনি না, বা সবার পড়া আমাদের ভালো লাগে না, স্কিপ করে চলে যাই, কিছুটা শুনি তারপর দূর কি বলছে উল্টোপাল্টা। আবার কারো কারো পড়া আমরা শুনি, মানে এখানে লিসনারের নিজস্ব একটা স্বাধীনতা আছে, সে শুনবে কি শুনবে না। আর টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে গিয়ে আমরা যে পদ্ধতিতে তোমাদেরকে পড়াচ্ছি, এক্ষেত্রে আমরা বলছি, বারবার জিজ্ঞেস করছি বলো কোনো অসুবিধা আছে কিনা, বলো কোনো অসুবিধা আছে, তার মানে এখানে আমি চাইছি তুমিও কথা বলো, বা তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমিও কথা বলো। তাহলে এক্ষেত্রে টিচার স্টুডেন্ট উভয় মিলেই কথা বলতে পারে এবং উভয়ের কথা শোনে এবং বুঝতে পারে। তাহলে ল্যাঙ্গুয়েজ ইনপুট কামস ইন ফর্মস অফ টিচার টক, লিসনিং অ্যাক্টিভিটি, রিডিং প্যাসেজ। এবং এক্ষেত্রে কোনো টু ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে টিচারের কাছ থেকে শুনতে পারবে, কিছু তুমি বলবে সেটাও শুনতে পারবে, এবং পড়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে। এতগুলো মাধ্যমে তুমি তোমার যে লিসনিং যে গোল বা লিসনিং করার যে লিসনিং এর মাধ্যমে বোঝার যে ক্ষমতা সেটা অনেকাংশেই বৃদ্ধি পাবে। বলো, অসুবিধা আছে? কারো কোনো প্রশ্ন আছে? বলো। শুনতে পাচ্ছ? মানে টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে বোথ ওয়ে, হ্যাঁ স্যার। মানে কমিউনিকেশন যেখানে মানে দুদিকেই কথা হচ্ছে। আর ওয়ান ওয়েতে হচ্ছে একজন বলছে আমরা শুনছি বাট আমরা রেসপন্স করতে পারছি না। না, ইউটিউবের পড়ানো যেটা হয়। এবার আসবো, আমরা এই টপিকটা যেহেতু লিসনিং অ্যান্ড স্পিকিং, এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সব লিসনিং এর কথা আলোচনা করেছি, এবার আমরা স্পিকিং এর কথা আলোচনা করব। একই রকম ভাবেই স্পিকিং দ্য সেন্ট্রাল রোল ফর ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার ক্ষেত্রে স্পিকিং সেন্ট্রালি কমিউনিকেশন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Communication or speech is one of the primary ways in which language is transmitted between individuals and within societies. সমাজের মধ্যে অথবা দুজন মানুষের মধ্যে ট্রান্সমিটেড হয়, মানে একে অপরের বক্তব্য যে বুঝতে পারি বা একে অপরের কথা যে অন্যের কাছে পৌঁছে যায়, সেটা পৌঁছে যায় স্পিকিং এর মাধ্যমে। তাহলে স্পিকিং এর বৈশিষ্ট্য কি কি? এক নম্বর হচ্ছে স্পিকিং ইজ প্রোডাক্টিভ, আগেই বলে দিয়েছি এগুলো যে স্পিকিং অবশ্যই প্রোডাক্টিভ। 2 নম্বর বলেছে স্পিকিং ইজ নর্মালি প্রডিউসড বাই ম্যানিপুলেটিং দ্য এয়ার স্টিম কামিং আউট অফ দ্য লাংস। এটা একটা সায়েন্সের কথা বলেছে যে আমাদের লাংসের মধ্যে থেকে হাওয়ার মাধ্যমে কিছু প্রক্রিয়াজাত শব্দ তৈরি হয়, সেগুলি হচ্ছে কি স্পিকিং। নেক্সট বলেছে স্পিকিং ইজ অ্যান অ্যাক্ট অফ কনভার্সিং অর এক্সপ্রেসিং ওয়ানস থট অর ফিলিংস। এটা জানো সবাই যে স্পিকিং একটা মানুষের অনুভূতি বা তার যে এক্সপ্রেশন সেটা অন্যের কাছে বোঝানোর একটি প্রক্রিয়া। পরেরটা বলছে স্পিকিং অফেন ইমপ্লাইজ কনভেইং ইনফরমেশন, অন্য মানুষকে যে ইনফরমেশন দেওয়া হয় সেটাই হচ্ছে কি স্পিকিং। ইট মে বি ফর্মস অফ ইনফর্মাল রিমার্ক টু বি এ স্কলারি প্রেজেন্টেশন টু দ্য ফর্মাল অ্যাড্রেস। এটা হতে পারে ইনফর্মাল ভাবে, ইনফর্মাল যা মানে কোন রকমের
কোনো রকমের কি বলবো, কোনো রকমের ফর্মাল নয়। ফর্মাল বলতে আমরা যদি কোনো অফিসে বক্তব্য দিই তাহলে বলি কি, বা কোনো একটা সভা সমিতিতে বক্তব্য দিই তাহলে বলি এখানে উপস্থিত সমস্ত শ্রোতা, শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, এবং যদি তুমি স্টুডেন্টদের বলো তাহলে স্টুডেন্ট, আমার প্রিয় ছাত্রছাত্রী, এবং উপস্থিত এখানকার সভাপতি এবং মাননীয় মান্যগণ্য ব্যক্তিরা যারা স্টেজে রয়েছেন, প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। এই যে কিছু একটা কথা বলো, এটাকে আমরা বলি ফর্মাল। আর যদি ইনফর্মাল হয়, বলি ক্লাসে গিয়ে স্টুডেন্টকে বলছে, এই তোরা কালকে বইয়ের পৃষ্ঠা নম্বর 20 ওর যে অনুশীলনীগুলো আছে এগুলো করে নিয়ে যাবি যা। তাহলে এই যে কথাটা বলছে এটা হচ্ছে ইনফর্মাল। তাহলে সিচুয়েশন অনুসারে তোমাকে কখনো ফর্মাল অথবা কখনো ইনফর্মাল কথা বলতে হয়, কিন্তু দুটো স্পিকিং আমরা ফর্মাল বা ইনফর্মাল দুটো সিচুয়েশনের মাধ্যমে ব্যবহার করতে পারি। এবার বলেছে টাইপ অফ স্পিকিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, একটু শুনো না, এখান থেকেও প্রশ্ন আসে, আগের বারের প্রশ্নপত্র এখান থেকে একটা প্রশ্ন ছিল। টাইপ অফ স্পিকিং মানে স্পিকিং এর ধরন। এক নম্বর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। ইট ইনক্লুডস ফেস টু ফেস কনভারসেশন অ্যান্ড টেলিফোনিক কলস ইন হুইচ উই অল্টারনেট বিটুইন লিসনিং অ্যান্ড স্পিকিং। ইন্টারাকশন মানে একে অপরের সঙ্গে আমরা টেলিফোনে যখন কথা বলি অথবা মুখোমুখিভাবে কথা বলি তখন একজন অপরজনের কথা বুঝতে পারি এবং একজন কথা শেষ করে আরেকজন বলি, এই জাতীয় কথাবার্তাকে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। নাম্বার 2 বলছে পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ। পার্শিয়ালি মানে কিছুটা ইন্টারঅ্যাক্টিভ। কিরকম? A speaking situation can be a public speaking whether the conversation is that the audience does not interrupt the speech. অনেক লোক স্টেজের নিচে দাঁড়িয়ে আছে, তুমি স্টেজে বসে একটা বক্তৃতা দিচ্ছ, এখানে কেউ তোমাকে চিৎকার অনেকেই করবে, তুমিও জানো অনেক চিৎকার হয়, কিন্তু কেউ তোমাকে থামাতে আসবে না। তাহলে এই জাতীয় যে স্পিকিং এখানে কিছুটা পার্শিয়ালি হচ্ছে। কেন? ধরো তুমি একটা গায়ক বা গায়িকা, কেউ একটা অনুরোধ করছে যে আপনি এই গানটা গান, অনেকে চিৎকার করে বলছে, তখন হয়তো তুমি তাকালে এবং বুঝতে পারলে হয়তো সেই গানটা করতে বলছে। কে বলে? অনেকে বলছে একসঙ্গে, অনেকে বললে তবেই বুঝতে পারবে। তাহলে কিছুটা তুমি ইন্টারাক্ট করতে পারছো তাদের সঙ্গে, কিন্তু সবটা করতে পারছো না। এই জাতীয় যে স্পিকিং হচ্ছে তাদের সঙ্গে তোমার, একে বলা হয় ইন্টারাক্টিভ স্পিকিং। আর নন ইন্টারাক্টিভ মানে few speaking situations can be only totally non-interactive, such as when recording class for a radio broadcast. আমাদের রেকর্ডিং যারা শোনো ক্লাসের, এই যে রেকর্ডিং পাচ্ছি না বলছো, এই যে পেয়ে যাবে আজকে অ্যাপে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে নন ইন্টারাক্টিভ সেশন। তোমার কি প্রশ্ন থাকলো না থাকলো আমাকে তুমি জিজ্ঞেস করতে পারবে না, হয়তো পরের দিন ক্লাসে টুকটাক দু একটা জিজ্ঞেস করতে পারলে, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট যখন তুমি শুনছো আমার পড়াটা বা রেকর্ডটা শুনছো তখন তো প্রশ্ন করতে পারছো না। এটাকে আমরা বলছি নন ইন্টারঅ্যাক্টিভ স্পিকিং। বুঝতে পেরেছো কিনা বলো? বোঝা গেল? একটুখানি রেসপন্স করতে হবে হ্যাঁ, ক্লিয়ার। বাকিদের। পরিষ্কার ক্লিয়ার আছে। বাহ, হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। নেক্সট। এসেনশিয়াল কন্ডিশন ফর স্পিকিং স্কিল। কি কি বিষয় প্রয়োজনীয়তা আছে কথা বলতে গেলে, কি কি প্রয়োজনীয়তা আছে? সর্বপ্রথম প্রয়োজনীয়তা হচ্ছে তোমার এফেক্টিভ স্পিকিং কনসার্ট about being able to speak in public context with confidence and clarity. খুব ইম্পর্টেন্ট। কথা বলার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে তোমার কনফিডেন্স এবং একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলার যে দক্ষতা। যেমন অনেক মানুষ, এখন তোমাকে যদি আমি স্টেজে তুলে একটা মাইক হাতে ধরিয়ে দিই তোমার হাত পা কাঁপবে, অনেকেরই আছে, অনেকে কনফিডেন্টলি কথা বলে আসবে, কোনো ব্যাপার না। তাহলে এই কনফিডেন্সটা তোমার মধ্যে সবার আগে থাকতে হবে। 2, সাম অ্যাসপেক্ট অফ এফেক্টিভ স্পিকিং আর অ্যাজ ফলোস। আর কি কি থাকতে হবে? ভোকাল প্রোডাকশন। in the 3 core element of vocal productions are volume, clarity and variety. তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। একটা হচ্ছে কি ভলিউম, তোমার যে কথা বলার ধরন বা তোমার গলার স্বর, উচ্চারণ, এটাকে স্পষ্ট এবং মানুষের কাছে যেটা বলতে চাইছো সেটাকে ক্লিয়ারলি বলতে হবে। এবং ক্ল্যারিটি মানে তোমার কথার মধ্যে একটা স্পষ্টতা থাকবে, তোতলালে কিন্তু এগুলো হবে না, বা কোনো কথা আর মানে অর্ধেক বলছো তাহলে মানুষের কাছে হাসির পাত্রই হবে।
আর কি হবে, ভ্যারাইটি থাকতে হবে। ভ্যারাইটি মানে এই যে দেখো আমি কথা বলছি, কখনো কি করছি আমার গলার স্বর কোনো জায়গায় কমছে, কোনো জায়গায় বাড়ছে, কোনো জায়গায় আমি পজ নিচ্ছি, কোনো জায়গায় থামছি। এটা হচ্ছে ভ্যারাইটি। এটা না থাকলে কথা শুনতে ভালো লাগে না। যারা অভিনয় করে, যারা স্টেজে পারফর্ম করে, তাদের দেখবে ভ্যারাইটিটা খুব চমৎকারভাবে রপ্ত করতে হয়। এবং তোমরা জানো যে এই যে যে সমস্ত সিরিয়ালগুলো হয়, তো সৌভাগ্যবশত আমিও কয়েকটা শর্ট ফিল্ম টিম করেছিলাম। তো সেই জায়গা থেকে যেটুকু শিখতে পেরেছি সেটা হলো, অনেক ক্ষেত্রে কি হয়, সিচুয়েশন তোমাকে বলে দেওয়া হয়, কিন্তু কি ডায়লগ তুমি বলবে একটা ওভারঅল প্যারামিটার বলে দেওয়া হয়, কিন্তু যারা একটু বড় অভিনেতা তারা এত কিছু আর মনে রাখে না, তারা ওই সিচুয়েশনটা বুঝে নেয়, নিজের মতো করে ওই সিচুয়েশন অনুসারে ডায়লগ বলে। মানে পুরোটাই যে স্ক্রিপ্টেড ডায়লগ এটা না, কারণ তারা একসঙ্গে অনেকগুলো সিরিয়ালে অভিনয় করে, সব স্ক্রিপ্ট মুখস্থ করতে গেলে বা তাদের অনেকের বয়স হয়ে গেছে, পারে না। তো তখন কি করে, তারা ওই সিচুয়েশন অনুসারে শুধুমাত্র এক্সপ্রেশনটাকে ঠিকঠাক ধরে রাখে, এবং তারা যেহেতু দীর্ঘদিন ধরে এটা করছে তাই তারা এই বিষয়ে আর প্র্যাকটিসের দরকার নেই তাদের। তো তখন কি হচ্ছে, ওই যে কথার টোনের আপ ডাউন করা, ভলিউম মডুলেশন করা, কোথায় কি বলতে হবে, কোথায় কোন এক্সপ্রেশন দিতে হবে, সেগুলোতে খুব সিদ্ধহস্ত তারা থাকে। এই ভ্যারাইটিটা তোমার থাকতে হবে, এটা থাকলেই তোমার কথা শুনতে মানুষ পছন্দ করবে এবং ভালো হবে। অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার while speaking also make it effective. অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এবং তোমরা যারা এখানে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, এটা একটা হিউম্যান সাইকোলজি। তোমরা এখানে যাদের যাদের গেস্টার মানে যাদের অ্যাপিয়ারেন্স একটা টিচার লাইক আছে, শিক্ষক সুলভ তার আচরণ আছে, তার যে বেশভূষা তার মধ্যে একটা শিক্ষক সুলভ আচরণ আছে, তার যে চাল চলন তার মধ্যে একটা শিক্ষক সুলভ আচরণ আছে, সে কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে আছো। কিন্তু সেটা যদি না থাকে, যেমন তোমাকে দেখেই মনে হচ্ছে মনে হচ্ছে খৈনি খেয়ে ঢুকলো, তাহলে এইটা হলে তো হবে না, এই গেস্টারটা তোমাকে চেঞ্জ করে ফেলতে হবে। এবং সত্যি কথা বলতে তোমরা নিজেরাও দেখেছো, অনেক হাই স্কুলের টিচার, অনেক প্রাইমারি স্কুল টিচার, মানে দেখে ঠিক তোমার ভক্তি হবে না যে আরে এ ভাই কি করে চাকরি পেলো। অনেক মানুষ আছে আমরাও দেখে খুব সারপ্রাইজড হই, মানে তার আচরণটা ঠিক ওই টাইপের নয়। তো সেই জায়গা থেকে একটুখানি তোমার যে গেস্টার সেটাকেও, মানে তোমার গেস্টারটা এমন হবে যে তোমার প্রতি সে আকৃষ্ট হবে তোমার কথা শোনার জন্য। এটা থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক অনেক টিচারেরই থাকে, অনেক মেল টিচার বা অনেক ফিমেল টিচার, তার অ্যাপিয়ারেন্সটাই তার মানে 50% কাজ করে দেবে তার কথা শোনার ক্ষেত্রে। তুমি মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনবে, তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ। এইম অফ স্পিকিং স্কিলস মানে কোনো কিছু যে শুনবে তার লক্ষ্য তোমার কি, একটা হচ্ছে কি ভালোভাবে মানে ডেভেলপ দ্য হ্যাবিট অফ স্পিকিং, কি করবে, সেন্টেন্স ক্লিয়ারলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি। তুমি কোনো কিছু বলবে সেটাকে একেবারে বোধগম্যতার সঙ্গে বলবে, সঠিকভাবে বলবে। এনেবল ইউজ অফ কারেক্ট ওয়ার্ডস, সবসময় সঠিক শব্দ চয়ন করতে হবে, স্পেলিং ঠিকঠাক বলতে হবে। স্ট্রেস অ্যান্ড রিদম, স্ট্রেস মানে বলো বলো বলো, এই যে এত ধরনের ভ্যারাইটি আমি আনছি, একটাই শব্দ বলছি বলো বলো, কি বলবে বলো বলো। এই যে আমি এত ধরনের স্ট্রেস একটা শব্দের প্রতি, কখনো সেটাকে মানে একটু চেঞ্জ করছি, এটাকে তোমাকে সিচুয়েশন অনুসারে চেঞ্জ করতে হবে, এটাও এক ধরনের অভিনয়ই বলা চলে। তাহলে এইটাও তোমাকে আনতে হবে, এই ভ্যারাইটি আনতে হবে। তাহলে কি করতে হবে, এবং তার সঙ্গে রিদম থাকবে কথার মাধ্যমে, মানে হ্যাঁ বলছি, আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিলে পরে কথা, তাহলে মানুষ শুনবে না তোমার কথা। এই রিদম, স্ট্রেস, এগুলো সব যদি ঠিকঠাক থাকে, ফ্লুয়েন্সি ঠিকঠাক থাকে, পজ কোথায় দিতে হবে, কোথায় কোন ফোনেটিক শব্দ ব্যবহার করতে হবে, সব যদি ঠিকঠাক থাকে, এবং যদি একটু নাটকীয়তা তোমার মধ্যে থাকে কথা বলার মধ্যে, নাটকীয়তা মানে অতিরঞ্জিত নয়, যেটুকু দরকার ওই যে বক্তব্যটা তুমি বলছো, যে অংশটা তুমি পড়াচ্ছ বা বলছো তার মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই তোমার কথা মানুষ শুনতে বাধ্য হবে। অ্যান্ড মেক দ্য লার্নার্স আ গুড অ্যান্ড কনফিডেন্ট স্পিকার। এবং কি করতে হবে, মানুষকে সঠিকভাবে যাতে তারা শুনতে পায়, তাদেরকে তোমাকে তৈরি করে নিতে হবে অডিয়েন্সদের। আজকে দেখো পৃথিবী বিখ্যাত যারা গায়ক গায়িকা রয়েছে, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে
শাকিরা যারাই রয়েছে না কেন, তুমি কি ভাবো যে শুধুমাত্র তার গান মানুষকে একেবারে চুম্বকের মতো আকৃষ্ট করে রাখে অতক্ষণ? তাদের পারফরমেন্স দেখার জন্য মানুষ আর হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বা সবকিছু ত্যাগ করে তাদের পারফরমেন্স দেখতে যায় না। ওভারঅল তাদের অ্যাপিয়ারেন্স, তাদের কথা, তাদের পারফরমেন্স, তাদের গেস্টার, তাদের প্রত্যেকটা স্টেপ মানুষকে আকৃষ্ট করে রাখে বলেই তারা পৃথিবী বিখ্যাত, শুধুমাত্র গায়ক হিসাবে নয়। এই রকম ভাবে, এবং তারা তারা একটা সামান্য কথা বললেও সেই কথাটা একটা বিশাল বড় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। তার মানে কি, তার সমস্ত কিছুটাই অনুকরণীয়, বা তোমার কাছে অবশ্যই অনুকরণীয়। তার মধ্যে ওই স্কিলগুলো রয়েছে। এখানে যত স্কিল আমরা বলেছি, যে স্পেলিং থেকে শুরু করে স্ট্রেস, রিদম, ফ্লুয়েন্সি, পজ, এগুলো কিন্তু অনেক কটার গুণাবলী তাদের মধ্যে রয়েছে। এগুলো থাকলে তোমার কথাও মানুষজন শুনবে। এবার বলছে স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং স্পিকিং স্কিলস। এবার তোমাকে এগুলো টিচার হিসেবে বলবে যে কারো যদি স্কিলকে ডেভেলপ করতে হয়, কোন স্কিল, স্পিকিং স্কিল, তাহলে কি কি করতে হবে। নাম্বার 1 বলছে সামটাইমস লার্নার্স আর আস্কড টু বিল্ড আপ আ স্টক অফ minimal response to be used in different type of exchanges. These minimal response are predictable and কি বলেছে usable for beginners। এখানে আরেকবার বলছে sometimes learners are asked to build up a stock of minimal response to be used in different type of exchanges। যখন কোনো কেউ কিছু বলছে তখন সেটাকে খুব ভালোভাবে শুনে সেখানে খুব বেশি রেসপন্স না দিয়ে বোঝা এবং পরবর্তীকালে সেটাকে বলার চেষ্টা করা, এই কাজটা ছোটবেলা থেকে তোমাকে করে যেতে হবে। স্টুডেন্ট ক্যান বি মেড অ্যাওয়ার অফ ডিফারেন্ট স্ক্রিপ্ট ফর ডিফারেন্ট সিচুয়েশন লাইক গ্রিটিংস অর কমপ্লিমেন্টস অর অ্যাপোলজিস। ছাত্রছাত্রীদের বিভিন্ন সিচুয়েশন তৈরি করে দিতে হবে তোমাকে। কখনো তাদের গ্রিটিংস মানে প্রশংসা করার সিচুয়েশন তৈরি করতে হবে, কখনো কারো ক্ষমা চাওয়ার সিচুয়েশন তৈরি করতে হবে। এরকম নানা ধরনের সিচুয়েশন তৈরি করে সেই সিচুয়েশনে স্টুডেন্টকে বলার সুযোগ দিতে হবে। তাহলে যদি তুমি ছোটবেলা থেকে এই সুযোগগুলো তৈরি করে দাও, তাহলে এই সিচুয়েশনগুলো আসলে স্টুডেন্টরা সেইভাবে কথা বলতে পারবে। ধরো কোনো একটা শোক সংবাদ তুমি শোনাচ্ছ, তাহলে শোক সংবাদটা কিভাবে পাঠ করতে হয় সেটা তোমাকে শোনাতে হবে। এবং তোমরা শুনলে একটু অবাক হবে, কিছু ভালো ভালো স্কুল পশ্চিমবঙ্গে এখনো আছে, সরকারি স্কুলে আছে। তোমরা যে স্কুলে চাকরি পেতে যাচ্ছ, অনেক স্কুলে আমি দেখেছি যে এই যে 11টা মানে 10টা 50 থেকে বা 10টা 55 থেকে কি হয়, প্রেয়ার শুরু হয়। এই প্রেয়ার হলো, তারপরে একটা প্রার্থনা সঙ্গীত হয়, তারপরে জনগণমন হয়, তারপরে একটা সেশন আসে যেটাকে আমরা বলি সংবাদপত্র পাঠ। অনেক জায়গায় করে, অনেক স্কুল করে, শুধুমাত্র খিচুড়ি খেতে সব স্কুলে যায় না, অনেক স্কুল ভালোভাবেও চলে। তাহলে সেই জায়গায় কি হয়, এই সংবাদ পাঠের ক্ষেত্রে ওই দিন পেপারে কোন গুরুত্বপূর্ণ সংবাদ আছে সেটা একজন পাঠ করে। এখন সবসময় যে সুখের সংবাদ হবে সেটা তো না, কোনো দুঃখের সংবাদও তো হয়, যে কোনো একজন মহান অভিনেতা বা কোনো একজন মহান ব্যক্তিত্ব মারা গেছেন, তাহলে একটু দুঃখের সঙ্গে নিশ্চয়ই সেটা বলবে। তাহলে এটা যখন পাঠ করে শোনাচ্ছে তখন স্পিকিং অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কিন্তু অনুকরণ করে নিচ্ছে যে দুঃখের সংবাদ বা দুঃখের কথা কিভাবে বলতে হয়। এবং যে টিচার বলবে সে নিশ্চয়ই হাসতে হাসতে দুঃখের সংবাদ পড়বে না, তার কথাবার্তা এবং তার গেস্টার, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা একটা দুঃখ বা একটা বিরহ ছাপ থাকবে। তাহলে এইগুলো শেখাতে হবে স্টুডেন্টদের থ্রু ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস। বলছে instructions can be given student practice in managing and verifying the language the different scripts content, and speaking skills can also be developed by the creating an authentic practice environment within the class। এই যে ক্লাসের মধ্যে যদি এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করো, যেখানে প্র্যাকটিস করো, তাহলে তার স্পিকিং যে ক্যাপাসিটি সেটা বাড়বে। such a type of language environment arouses confidence in each and shy student। যারা একটু শাই বা লাজুক টাইপের স্টুডেন্ট তাদের মধ্যে কনফিডেন্ট তৈরি হবে এই ধরনের সিচুয়েশন তৈরি করে যদি তাদেরকে বলার সুযোগ দাও। such practice helps student even outside the classroom whether communication is required। পরবর্তীকালে যদি এখানে তাদের কমিউনিকেশন করার প্রয়োজন হবে তারা এই সিচুয়েশনগুলো শিখে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যেটা বলতে চাই যে এখান থেকে যে সিচুয়েশন তৈরি করে স্টুডেন্টদের শেখাতে হবে, বিভিন্ন সিচুয়েশন তৈরি করে স্টুডেন্টদের তোমাকে স্পিকিং করার বা কথা বলতে দেওয়ার সুযোগ দিতে হবে।
এবার বলছে ভেরিয়াস ইউজেস অফ লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিলস। এখানে দুটোর কথাই বলবে যে লিসনিং অ্যান্ড স্পিকিং কিভাবে শিশুদের কাজে লাগতে পারে। এক নম্বর হচ্ছে চিলড্রেন ইউজ দেয়ার লিসনিং স্কিলস টু, এটা আগেও বলা হয়েছে, একই কথাই বলবে। আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্ট বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড পার্টিকুলার সাউন্ড শব্দের বোঝার জন্য এবং সেটাকে ইমিটেট করার জন্য সাউন্ড তারা শিখবে বা বুঝবে। ফোকাসড অন অ্যান্ড ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য স্পিকিং মিনিং, যা যা বলেছে সেটার বোঝার চেষ্টা করবে। আন্ডারস্ট্যান্ড দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখবে। তাহলে এখানে সামারি করে দেওয়া হয়েছে যে লিসনিং এর মাধ্যমে কি কি স্টুডেন্ট শিখতে পারবে। এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে। চিলড্রেন ইউজ দেয়ার স্পিকিং স্কিলস টু, এখানেও সামারি করা হয়েছে যে স্পিকিং শেখার পরে একটা বাচ্চা কি কি ভাবে সেটাকে ইউজ করতে পারে। ডেভেলপ অ্যান্ড এনহ্যান্স দেয়ার ভোকাবুলারি, স্পিকিং এর মাধ্যমে তাদের ভোকাবুলারি বৃদ্ধি পাবে। এক্সপ্রেস দেয়ার ফিলিং, তাদের অনুভূতিকে তারা বলতে পারবে, ব্যক্ত করতে পারবে। গেট ফ্লুয়েন্সি, তাদের ফ্লুয়েন্সি আসবে। ইমপ্রুভ দেয়ার ডিকশন অ্যান্ড লার্ন ফ্রম মিস্টেক, তারা ভুল করবে এবং সেখান থেকে শিখবে। নন ভার্বাল কমিউনিকেশন এবং ফেসিং এক্সপ্রেশন অ্যান্ড গেস্টার্স দ্যাট অ্যাকম্পানি স্পিচ হেল্পস টু মেক চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ আদার্স। নন ভার্বাল মানে কথা না বলে অন্যকে বোঝানো, ইশারার মাধ্যমে বোঝানো, এটাও এক ধরনের কমিউনিকেশন, এটাও বৃদ্ধি পাবে। এবার এই দুটোকে যদি কম্বাইন করি, লিসনিং এবং স্পিকিং, তাহলে আর ফাংশন অফ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে এর ফাংশন কি আছে। এক নম্বর হচ্ছে ডেভেলপ ফোর স্কিলস, লিসনিং স্পিকিং যদি বোধ ভালোভাবে শেখো তোমার অন্য অন্য স্কিলগুলো ডেভেলপড হবে। এবং এক্সপ্রেসিভ ফাংশন, তোমার যে এক্সপ্রেশন করার দক্ষতা সেটা বৃদ্ধি পাবে। সোশ্যাল ফাংশন অ্যান্ড কালচারাল ফাংশন, সামাজিকভাবে তুমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং ফোনেটিভস বা ফোনেমস বা প্রোনাউন্সিয়েশনস অ্যান্ড মরফেমস বা স্পেলিং, তুমি যদি শোনো এবং ভালোভাবে বলতে পারো তাহলে তোমার ফোনেমস অ্যান্ড মরফেমস, মরফেম মানে হচ্ছে বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ডিং বা স্পেলিং, এটাও তোমার রপ্ত হবে এবং তোমার প্রোনাউন্সিয়েশনও রপ্ত হবে, দুটোই তৈরি হবে। হেভদে কোনো প্রশ্ন আছে কারো? অ্যাকচুয়ালি অনেক বড় টপিক এটা। আছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, অনেকটাই বড়। এইবার লাস্ট একটা পয়েন্ট অ্যাডেড আছে। দেখো আমাদের এই টপিকটা, আমি অ্যাকচুয়ালি নোটগুলো যখন তৈরি করেছিলাম তখন একটু বোঝার চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি আমাকে টপিকটা কি বলেছে, কিন্তু এরকম ভাবে বইয়ের মধ্যে তুমি পাবে না, মানে কোনো বইয়ে আমাদের এরকম নোটের মতো করে করা নেই। হ্যাঁ, বই থেকে কিছুটা কনসেপ্ট তো আমিও নিয়েছি, আমি তো আর আবিষ্কার করিনি, কিন্তু এরকম ভাবে সাজানো অবস্থায় নেই। এখানে বলেছি প্রথমে রোল অফ লিসনিং, তারপরে স্পিকিং সম্পর্কে পড়লাম, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ কি আছে সেটা সম্পর্কে পড়লাম। এবার লাস্টে গিয়ে পড়ছে হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, কিভাবে টুল হিসাবে ব্যবহার করে বা একটা স্কিল হিসাবে ব্যবহার করে সেটা একটু জানবো। তাহলে এখানে দেখো এই আমাকে টপিকটা যেটা দিয়ে দিয়েছে সেই টপিকটাকে আমি একটু ছোট ছোট পয়েন্ট আকারে তোমাদেরকে পড়িয়ে নোট হিসেবে তৈরি করে দিয়েছি। এবার লাস্টে আমরা গিয়ে পড়বো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে চিলড্রেনরা কিভাবে এটাকে টুল হিসাবে ব্যবহার করে। এই পয়েন্টটুকু শুধু, বাকি বাকি কোশ্চেন তোমরা করে নেবে। বলেছে যে চিলড্রেন ইউজড এ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট দেয়ার থটস, নিডস অ্যান্ড ডিজায়ার অ্যান্ড এক্সপ্রেস দেয়ার ফিলিংস। তাহলে বাচ্চারা লিসনিং এবং স্পিকিং কি কিভাবে ব্যবহার করবে নিজেদের জীবনের ক্ষেত্রে? প্রথমে তারা কমিউনিকেশন করার জন্য তাদের চিন্তাধারা, তাদের যে প্রয়োজনীয়তা, তাদের যে ইচ্ছা, তাদের যে অনুভূতি, এগুলোকে এক্সপ্রেস করার জন্য ব্যবহার করবে। They maintain their relationship with society and share their culture by interacting with the help of their language. তাহলে তারা তাদের সোসাইটি, তাদের সমাজের সঙ্গে, তাদের সংস্কৃতির সঙ্গে ইন্টারাক্ট করবে, যোগসূত্র তৈরি করে রাখবে। তাহলে এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করছে তারা। টুল মানে যন্ত্র। তাহলে যদি কারো স্পিকিং খারাপ হয়, কারো লিসনিং খারাপ হয়, তাহলে কিন্তু তার এই যন্ত্রটা বিকল হয়ে গেল। এটা বিকল হওয়া মানে সে সামাজিকভাবে পিছিয়ে পড়বে। দেখবে যে সমস্ত বাচ্চারা কম কথা বলে তাদের তাদের সঙ্গে অনেকে মেশে না, যারা বেশি কথা বলে তাদের সঙ্গে কিন্তু অনেকে মেশে। আবার বেশি মানে কি, বাচাল যারা হয় তাদের সঙ্গে ভালো মানুষ মিশবে না। তাহলে তোমাকে কি করতে হবে? উপযুক্ত হতে হবে, যেটুকু দরকার সেটুকুই বলবে। চিলড্রেন অ্যাপ্লাই দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স লিসনিং অ্যাট প্লেসেস টু কমিউনিকেট উইথ আদার্স। দে কাম অ্যাক্রস দ্য
aesthetic value in form of written records in terms of stories and poems. খুব সুন্দর কথা বলেছে। যদি তোমার লিসনিং এবং স্পিকিং সুন্দর হয় তাহলে তোমার মধ্যে শব্দ তৈরি করতে হবে অনেক, মানে তুমি শব্দ জানতে হবে, এবং তোমার মধ্যে একটা এস্থেটিক ভ্যালু মানে মরাল ভ্যালু তৈরি হবে। কি কি করে? বিভিন্ন ধরনের গল্প এবং কবিতা শুনে। কারণ আমরা যত গল্প শুনি, যে ঠাকুমার ঝুলি, তারপর অন্যান্য গল্প, ঈশপের গল্প শুনতে বাচ্চাদের ভালো লাগে বা আমাদেরও ভালো লাগে। কেন? কারণ তার মধ্যে একটা মরাল আছে, তার মানে এর মধ্যে একটা এস্থেটিক ভ্যালু রয়েছে, একটা নান্দনিক ভ্যালু রয়েছে, একটা মরালিটি রয়েছে, জীবনের মূল্যবোধ রয়েছে। এটা শিখতে পারবে। দেখবে অনেক বাচ্চারা অনেক বাচ্চাদের কেন ওগুলো শেখানো হয়? যাতে বাচ্চাদের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি না হয়, তারা ন্যায় অন্যায় বোধ বোঝে, নৈতিকতার শিক্ষাটা খুব দরকার। এটা ফ্যামিলি থেকেই তৈরি হয় এবং তার ছোটবেলার শিক্ষা থেকেই তৈরি হয়। অনেকে অনেক মানুষের ফ্রড, মানুষকে ঠকাতে ভালোবাসে, তার মানে তুমি খবর নিয়ে দেখবে যে তার পরিবারে এরকম কোনো না কোনো মানুষ আছে। কারণ সে ছোটবেলা থেকে এই যে অন্যকে ঠকালে সেটা খারাপ হবে, এটা অন্যায়, এটা নৈতিকতার দিক থেকে ঠিক না, এটা তারা বোঝে না, তার জন্য তারা ফ্রড হয়। তাহলে চিলড্রেন ইউজ ওয়ার্ডস অ্যাজ টুলস বাই হুইচ দে স্টোর ইনফরমেশন। তারা অনেক কিছু শিখবে, ইনফরমেশনগুলোকে স্টোর করবে নিজের মধ্যে এবং সেটাকে একটা যন্ত্র হিসেবে ব্যবহার করবে নিজেদের এনহ্যান্সমেন্টের জন্য। চিলড্রেন ডেভেলপড দেয়ার থিঙ্কিং এবিলিটি উইথ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ হুইচ হেল্পস জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া তৈরি করার ক্ষেত্রেও শিশুদের ক্ষেত্রে এই ধরনের যে বলা এবং শোনা, এই দুটো দক্ষতাই খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, এবং এখানে যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমাদেরকেই করে নিতে হবে, তার উত্তর দিয়ে দেওয়া আছে নিচে। কোনো প্রশ্ন থাকলে বলো। ক্লিয়ার স্যার, কোনো প্রশ্ন নেই স্যার এখান থেকে। আচ্ছা, আমি এই নোটটা এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা প্রিন্ট আউট করার দরকার নেই, আমি আগেই বলেছি, তোমরা তো বই পেয়ে যাবে। আমি বইও দিয়ে দিচ্ছি তোমাদের, এর মধ্যে বলছি যে সোশ্যাল স্টাডিজ এর না দুটো নোট পাইনি এখন আমরা। সব একসঙ্গে পাবে, 4টে নোট আমি দিয়ে দেবো। স্যার আচ্ছা পাঠিয়ে স্যার। দিয়েছেন আমাকে, 1 মাসের যে নোট একসঙ্গে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই নোটটা আমি দিচ্ছি। নোটটা আপাতত যেটা করো যে প্রিন্ট আউট করার দরকার নেই, এখান থেকে পড়ে নাও। কয়েকদিনের মধ্যে তোমরা বই পেয়ে যাবে, তারপরে ওখান থেকে পাবে, কারণ এই নোটটাই বইয়ে আছে।